তুই বিশ্বাস কর, তোর মতো লুচ্চা আমি জীবনেও দেখিনি। আর কখনো দেখবিও না। সেটাই যেন হয়। কি করিস তোরা? প্রেম করছি ভাবি। তোর লজ্জা লাগে না ভাবির সামনে এমন কথা বলতে? লজ্জা কিসের? ভাবিও তো প্রেম করে বিয়ে করছে। তারা প্রেম করছে অন্যভাবে, তাই বলে কি আমরাও প্রেম করছি? এখন না করলে পরে তো করতেও পারি। হয়েছে হয়েছে, এবার চল, ওই দিকটাই যাই। চলো। ভাবি তোমার বোন নাই কেন? জান্নাতকে রাগানোর জন্য বললাম। দেখলে ভাবি, ও কত নাম্বারের লুচ্চা একটা ছেলে। এটা জিজ্ঞাসা করলেই বুঝি লুচ্চা হয়ে যাওয়া হয় নাকি? হ্যাঁ হয়। তুই অন্য কথা জিজ্ঞেস করতে পারিস না। না, আমি পারি না। লুচ্চা তো, তাই পারবিও না। আ প্লিজ তোরা চুপ কর। আর নিলয়, তুই জানিস না আমার বোন আছে কিনা? সবার সাথে তুই আমার সম্পর্কে ভালো জানিস। নিলয় জানবে কি করে? কারণ আমি আর নিলয় বেস্ট ফ্রেন্ড ছিলাম কলেজে। তুই হয়তো জানিস না, তোদের ভাইয়ের সাথে রিলেশন করতে নিলয় আমাকে সাহায্য করছিল। কিভাবে? তোর জানতে হবে না, চল বাসায় যাই। না ভাবি, তুমি বলো। অনেক কষ্ট করেও থামাতে পারলাম না। জান্নাতের জোরাজুরিতে ভাবি সব বলতে লাগলো। তুই তো জানিস আমি আর নিলয় একই ক্লাসে পড়তাম। সেটা জানি। কলেজে একটা প্রোগ্রাম থাকায় আব্বুকে মানে তোর ফুপাকে ইনভাইট করা হয়, কিন্তু আব্বুর কাছ থাকায় তিনি দেশের বাইরে চলে যান। আর সেই জন্য তোদের ভাইয়া কলেজে উপস্থিত হন। প্রথম দেখায় আমি তাকে চিনতেই পারিনি ওটা নিলয়ের ভাই। নীলকে দেখে অনেকটাই অবাক হয়েছিলাম, কারণ নিলয়ের চেহারা আর নীলের চেহারায় অনেক মিল আছে। এসবের থেকেও আমি নীলকে দেখে ফিদা হয়ে যাই। ওর স্টাইল, কথা বলা, হাঁটা যা দেখে যে কেউ ওর প্রেমে পড়ে। তাই আমিও ব্যতিক্রম নয়, ওর প্রেমে পড়ে গেছিলাম প্রথম দেখাতেই, কিন্তু কাউকে বলিনি। যখন নীলকে নিয়ে ভাবছিলাম ঠিক তখন নীলই আসে। কিরে পাগলি, কি ভাবিস? দোস্ত, আমি তো প্রেমে পড়ে গেছি রে। কি বলিস? আর কার প্রেমে? মিস্টার নীল চৌধুরী। কি বলিস এগুলো? কুত্তা, তুই হাসছিস? তুই একটু অপেক্ষা কর। নিলয় কার সাথে যেন ফোনে কথা বলে, আবার আমার কাছে আসে। তুই কি সত্যি নীল চৌধুরীকে ভালোবেসে ফেলছিস? নিলয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নীল আমার কাছে আসে। আমি তখনও জানতাম না নীল আর নিলয় দুই ভাই, কিন্তু যখন ওরা কথা বলতে শুরু করে তখন আমি অবাক না হয়ে পারলাম না। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, তোমাকে কেউ একজন ভালোবাসে। ফ্রেন্ডের সামনে মজা নিচ্ছিস? মজা না ভাইয়া, সত্যি। তা কে এসে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা? ওই পেতনি। কথা বলিস না কেন? তো তোরা দুই ভাই? জি ম্যাডাম। সরি স্যার, ভুল করে বলে ফেলছি। কাকে স্যার বলছিস? তোর ভাইয়াকে। আমার ভাই কিন্তু এখন থেকে তোর বয়ফ্রেন্ড। মানে? ভাইয়া, অরিতা তোমাকে সত্যি ভালোবাসে। কিন্তু উনি তো আমাকে চেনেও না। তবে এখন থেকে চিনবে। তোরা কথা বল, আমি ওদিকে যাই। সেদিন থেকেই নীলের সাথে কথা বলা শুরু হয়। আস্তে আস্তে দুজনে আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসতে শুরু করি। আর নীলয়ও তুই থেকে তুমি করে বলতে শুরু করে, কারণ ভাবিকে নাকি কখনো তুই করে বলতে নাই। আর তারপর তো সবাই জানো এখন আমি তোদের ভাবি, কিন্তু আমরা তিনজন ছাড়া কেউ জানতো না আমাদের রিলেশনের মাথা নীলয় ছিল। ভাবি, তোমার কথা বলা হলে বাসায় যাই। চল। কিন্তু তোমাদের মধ্যে এত কিছু হলো, আমাদের বলো নাই কেন? তোকে বললে তুই মাইক দিয়ে সবাইকে বলে দিতি। আমি জানি। আমাকে এতটা অবিশ্বাস করিস? ওলে বাবুটা, মন খারাপ করো না, এখন চল, তারপর বাসায় চলে আসি। বাসায় আসার পর রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম, কিন্তু হঠাৎ জান্নাতের বয়ফ্রেন্ড মানে মামুনের কথা মনে পড়তেই মাথা গরম হয়ে গেল। শালাকে আমি জান্নাতের বন্ধু ভাবতাম, আর সেই নাকি তলে তলে কাঁঠাল খাচ্ছে। দাঁড়া, তোর প্রেম করা বের করছি। ফোনটা হাতে নিয়ে জয়কে কল দিলাম। হ্যাঁ নিলয়, বল। একজনের ব্যান্ড বাজাতে হবে। কার? জান্নাতের ক্লাসমেট মামুন। ওই চশমা পরা ছেলেটা? হুম। ঠিক আছে, তুই কলেজে আয়, তারপর দেখছি। না, আমি যেতে পারবো না। কেন? আমি জান্নাতদের বাসায় আসছি। ও শালা, ভাবিদের বাসায় গেছিস, একবার বলি শুনি। তোদের যদি বলতাম তাহলে কাজটা কে করতো? সেটাও ঠিক, হুম। কিন্তু কেন মারবো? কারণ বলতে পারবি? ওই শালা জান্নাতের সাথে প্রেম করে। কি? কিন্তু ওদের দেখে তো বোঝা যায় না। আগে তো আমিও জানতাম না। তাহলে কার থেকে শুনলি? জান্নাত বলছে। তুই শুধু কালটুকু সময় দে,
তারপর ওর প্রেম করা বের করছি। ঠিক আছে, কিন্তু তুই এখন কোথায়? সবাই যেখানে থাকি। আমার তাহলে মিস হয়ে গেল। হ্যালো ভাই, তুই আসলে আজ খেতে পারতি। কেন, আজ নতুন কিছু আনছিস নাকি? আজ রাহুল এক বোতল আনছে। আচ্ছা, এগুলো বাদ দে। আর ভাই, কাজটা প্লিজ করিস। দোস্ত, তুই আমাদের উপর ভরসা রাখ। সেটা কি আর বলতে হবে? ঠিক আছে নিলয়, তাহলে এখন রাখছি। ভালো থাকিস। বাই। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ওই কুত্তা, কি মরার মতো ঘুমাচ্ছিস? উঠ এবার। আবার টানা 15 মিনিট ধরে করেই যাচ্ছিস। উঠ। আরে উঠছি। ফ্রেশ হয়ে খেতে আয়, সবাই বসে আছে। সবার বসে থাকতে হবে কেন? মানে? সবাইকে খেতে বল, আমি পরে খেয়ে নিব। কিন্তু তুই যা এবার। জান্নাত আর কিছু না বলে চলে গেল। বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছি। আর বসে না থেকে ফ্রেশ হতে গেলাম। টানা 10 মিনিট চোখে জল দিলাম, কারণ ঘুমটা ভালো করে হয়নি। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলতে লাগলাম। প্রায় 30 মিনিট গেম খেলার পর রুমের বাইরে আসতেই দেখলাম কেউ নেই। আরে, সবাই গেল কোথায়? মনে হচ্ছে সবাই মিলে রুমে গল্প করছে। তাতে আমার কি? বাসায় কি কেউ আছেন যে আমাকে খাবারটা দয়া করে বেড়ে দিবে? সেরকম মানুষ নেই। তাহলে কি আমি না খেয়ে থাকবো? তুই বেড়ে খেলে খা, না হলে আমরা কেউ বেড়ে দিতে পারবো না। কেন? কারণ আমরা সবাই গল্প করছি এখন। থাকো তোমাদের গল্প নিয়ে, আমি গেলাম। রুমে আসতে যাব ঠিক তখনই পিছন থেকে হাত ধরল। তাকিয়ে দেখলাম জান্নাত। কোথায় যাস? রুমে। খাবি না? না। কেন? আমার ইচ্ছা। চুপ, এখানে বস। তারপর জান্নাত নিজেই খাবার বেড়ে দিতে লাগলো। বউয়ের মতো আদর করছিস যে? রাত্রি খাবি কিন্তু। সত্যি কথা বললেই দোষ? আর তোকে বিয়ে করলে সত্যি ভালো হবে। সেটা হবে না, এখন খা। তুই বসলি কেন? বাইরে আমি খাবো না। কেন, তুই খাস নাই? পড়ছিলাম। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সত্যি আমি খাওয়া বাদ দিয়ে চলে যাব। ঠিক আছে, আর বলবো না। খা এখন। দুজন মিলে খাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছু সময় ফোন টিপাটিপি করে ঘুমিয়ে গেলাম। ওই, ঘুম থেকে উঠ। কেন, কি হয়েছে? তুই মামুনকে মারছিস কেন? আমি ওকে কিভাবে মারবো? সেটা তো তুই জানিস। আরে আমি তো তোদের বাসায়, তাহলে ওকে কিভাবে মারবো? কেন, তোর বখাটে বন্ধুরা তো ঠিকই আছে। আর মামুন নিজেই বলছে তুই ওকে মার খাওয়াইছিস, সেটাও নাকি আমার জন্য। আমি মারাইছি? কি করবি তুই? তুই ওকে মারবি কেন? ও তোর সাথে প্রেম করবে কেন? ও আমার সাথে প্রেম করলে তোর তাতে কি? আমি তোর কে শুনি? তুই আমার এই হার্ট, যাকে ছাড়া আমি চলতে পারি না, আর কখনো পারবো না। তুই কি আমাকে বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই তোর বুকে থুক্কু, আমার বুকে হাত দিয়ে দেখ আমার হার্ট কি বলে। কিছু সময় চুপ থেকে আইসে ঢং করতে। যদি ভালোবাসতি তাহলে এতদিন ভালোবাসি কথাটা ঠিকই বলতি। কিন্তু এখন তো বললাম। তো আমি কি করব? তোর কিছু করতে হবে না, আমি চলে যাব তোর জীবন থেকে। তাহলে আমার কি হবে? তুই তো আমাকে ভালোই বাসিস না। কে বলছে? তোর স্বভাব আর আচরণ। সেটা শুধু তোকে পরীক্ষা করার জন্য ছিল। মানে আমিও তোকে ভালোবাসি। কিন্তু মামুন? আরে ও শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। সত্যি? সত্যি। তাহলে চল বিয়ে করে নেই দুজন। বিয়ের কথা বলতেই জান্নাত লজ্জায় মাথা নিচু করে দিল। লজ্জা মাখা মুখখানা দেখতে অপরূপ লাগছে। জান্নাতের লজ্জা মাখা মুখ দেখতে যখন আমি ব্যস্ত, ঠিক সেই সময় উপর থেকে জল পড়ল। মনে হচ্ছে আমি টাইটানিক জাহাজ থেকে ডুবে যাচ্ছি। কিন্তু আমি তো জান্নাতের সাথে কথা বলছিলাম। লাফ দিয়ে উঠতেই দেখলাম ভাবি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম। ধুর। ঘুম ভাঙলো তাহলে আপনার? ভাবি, তুমি একটু দেরিতে ঘুমটা ভাঙাতে পারলে না? মাত্র জান্নাত আমার ভালোবাসা গ্রহণ করেছে, আর তুমি সব নষ্ট করে দিলে। এত স্বপ্ন দেখতে হবে না, ঘড়ির দিকে দেখ কয়টা বাজে। পরে তো সারাদিন আমার মাথা খাবি কেন তোকে ডেকে দেইনি। ঘড়ির দিকে তাকাতেই দেখি 9টা বাজে। আল্লাহ গো, আমার এত ঘুম কোথা থেকে আসে? কি রে, আমার কি জল দেওয়া ভুল হয়েছে? একদমই না। ভুল হলে বল, কাল থেকে আর ডাকবো না। কেন ডাকবে না? মনে রেখো, তোমাদের বিয়ে কিন্তু আমিই করিয়ে দিয়েছি।
পাইছিস তো, সেই এক কথা। এখন শাওয়ারে যা। হুম। তারপর নাস্তা করে বাইক নিয়ে কলেজে আসলাম। অবশ্য সচরাচর বাইক কলেজে আনা হয় না, বেশিরভাগ সময় রিক্সা করে কলেজে আসি। কারণ জান্নাতের বাইকওয়ালা ছেলে নাকি পছন্দ হয় না। কেন করে না সেটা জানি না, কিন্তু আজ দেরি হয়ে বাইক নিয়ে আসলাম। বাইকটা রেখে ক্যাম্পাসে ঢুকতেই দেখলাম হারামিরা বসে আছে। কাছে যেতেই জয় বলল, কিরে, আজ দেরি হলো যে? দোস্ত, ভাবি কিন্তু আজ প্রচুর রেগে আছে। কিন্তু জান্নাত কোথায়? ওই যে দেখছো মেয়েদের গ্রুপ, সেখানে আছে। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। ভাইয়া আপনি এখানে? দেখতে আসলাম। দেখা হয়ে থাকলে এবার যান। একটু কথা তো বলতে দাও। জান্নাতের কাছে গিয়ে বসলাম। শুনলাম আজ নাকি রেগে আছো, কি হলো? ভালো লাগছে না। কেউ কিছু বলছে? না। আমি তোমার সাথে কথা বলছি আর তুমি চুপ করে আছো কেন? জোরে কথা বলাই জান্নাত একটু ভয় পেয়ে যায়। তোকে বলবো কেন? আর তুই যা এখান থেকে। যাব না। ঠিক আছে, ওয়েট। তারপর জান্নাত ব্যাগ থেকে ফোনটা বের করে কাকে যেন কল দিতে লাগলো। হ্যালো আব্বু, তোমার বোনের গুণধর ছেলে কিন্তু আবারও আমাকে বিরক্ত করছে। গতকালের মতো আজকেও কিন্তু আমি ওকে থাপ্পড় মারবো। জান্নাত কথা বলছে, হঠাৎ গতকালের ঘটনা মনে পড়তেই দিলাম এক দৌড়। শালি গতকাল যেভাবে দুটো থাপ্পড় দিছে, এখনো গালটা চিনচিন ব্যথা করছে। দৌড়ে বন্ধুদের কাছে এলাম। না জানি ঘুমের মধ্যে আপনাদের কি থেকে কি বলছি, তাই আবার নতুন করে পরিচয় দেই। নামটা ঠিকই আছে, কিন্তু আমি পড়াশোনা করি অনার্স 3rd ইয়ারে, আর জান্নাত 2nd ইয়ারে। স্বপ্নের মতো জান্নাত আমার নিজের মামাতো বোন হলেও ও আমাকে একদম সহ্য করতে পারে না। আর ভাইয়া আর ভাবির বিয়েটার কথা স্বপ্নে সঠিকটাই বলছি, তাই আর নতুন করে বলতে হবে না। রুমে এসে রেডি হয়ে নিচে এলাম। আম্মু ভাইয়া অফিসে চলে গেছে নাকি? কেন? না, এমনি। আর আব্বু দেশে আসবে কবে? পরশু আসবে। কিরে শালা, কুত্তার মতো দৌড়াচ্ছিস কেন? যখন কেউ জানতে পারে সে নিশ্চিত মায়ের খাবে, ঠিক তখন তার করণীয় কি? পালানো? যা তাহলে কথা বলে আই। তাহলে ঠিক আছে, কিন্তু আমি ঠিক সেটাই করছি। ও, এখন চল ক্লাসে। 3টা ক্লাস করে আমি একাই বাইরে চলে আসলাম, কারণ জান্নাতের এখন ক্লাস নাই। আর ভিতরের ক্লাসের চাইতে বাইরের ক্লাস বেশি ইম্পর্টেন্ট। বাইরে আসতেই দেখলাম জান্নাত মনমরা হয়ে একা বসে আছে, তাই কাছে গেলাম। শুনেছি মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়। আর তা না করলে মনটা কেন খারাপ সেটা কাছের একজনকে বলতে হয়। তুই কি আমার কাছের মানুষ যা আমার তোকে বলতে হবে? তো আমি দূরের কবে হলাম? ভাইয়া তোর পায়ে পড়ি, তুই প্লিজ যা। যাব না। তাহলে আমি নিজেই যাচ্ছি। শোনো, আই লাভ ইউ মামাতো বোন। নিয়মিত এটা, যখনই ভালোবাসি কথাটা বলি তখনই গালে দুটা পড়ে। তবে প্রতিদিনের মতো আজ তেমন জোরে মারল না, হয়তো সত্যি মন খারাপ। গালে হাত দিয়ে বসে আছি, এমন সময় হারামিগুলো এসে হাজির। খাইছিস? হুম। কয়টা? প্রতিদিন যে কয়েকটা দেয়। ও। সবাই মিলে আড্ডা দিতে লাগলাম, কারণ এখন আমাদের ক্লাস নেই। হঠাৎ চোখ পড়ল সুমুর দিকে, জান্নাতের বেস্ট ফ্রেন্ড। ওই সুমু, এদিকে আয়। কি হয়েছে তাড়াতাড়ি বলো। তোর এত তারা কিসের রে? দেখো, তোর প্রতি ইন্টারেস্ট নাই? ধুর, তোমার সাথে কথা বলা ভুল। আরে কই যাস? বাসায়। কেন? জান্নাত বাসায় চলে গেছে। আমি এখানে থেকে কি ঘোড়া ডিম পারবো? চলে গেল কেন? ওর আম্মু বকা দিছে তাই। এখন কি বাসায় গেছে? না, ওর আন্টি বাসায় গেছে। ছোট আন্টির বাসায়? হুম। ঠিক আছে বোন, সাবধানে যাস। তারপর ক্লাসগুলো করে আমিও বাসায় চলে আসলাম। বিকেলবেলা বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরের দিন কলেজে গিয়ে জান্নাতকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মেয়েটার যে রাগ অভিমান, মনে হচ্ছে ওর আন্টির বাসা থেকে এখনো আসেনি। জান্নাতকে কল দিলাম, কয়েকবার রিং হচ্ছিল কিন্তু ধরেনি, তাই মামাকে কল দিলাম। আসসালামু আলাইকুম মামা। তা কি মনে করে কল দিলে ভাগ্নে? জান্নাতকে মামি কি বলেছো? সেটা আমি জান্নাতকে এবং ওর মাকেও কয়েকবার জিজ্ঞেস করেছি,
কিন্তু কেউ কিছু বলেনি। আপনি এখন কোথায় মামা? বাসায় আছি। মামিকে ফোনটা দাও। হুম। হ্যাঁ নিলয়, বল। মামি, তুমি কি আমাকে ভালোবাসো? সেটা তুই জানিস না, আর কি হয়েছে সেটা তোকে বলতে পারবো না। সেটা জানতে চাইনি আমি। তুমি এখন জান্নাতকে সরি বলে বাসায় নিয়ে আসো। প্রতিবার কি আমাকেই সরি বলতে হবে? যদি আমাকে তোমার ছেলে মনে করো তাহলে তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, তবে এটাই শেষ বলে রাখলাম। আমার কিউট মামি। তারপর কল কেটে দিয়ে ভাবতে লাগলাম কি এমন হয়েছে যেটা আমাদের কাউকে বলতে চাইছে না তারা। কি এমন কথা থাকতে পারে? ধুর, আজ ক্লাসই করব না। ক্লাস না করেই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাবি বলল, শরীর খারাপ? আরে না। রুমে আছি। আম্মু কোথায়? চলো ডার্লিং, আমাদের কিউটিকে রাগায় আসি। রুমে আছে। হাই কিউটি। তোরা এখানে কি মনে করে? কেন, আমরা বুঝি আসতে পারি না? সেটা কি বলছি? আম্মুর সাথে কিছু সময় কাটিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙলেও আর বাসার বাইরে যাওয়া হয়নি। রাতে জান্নাতকে কল দিতেই রিসিভ করলো। কি করো জানো? প্রেম করি। আমার সাথে বুঝি? আমাকে কি পাগল কুত্তায় কামড়াইছে যে তোর সাথে প্রেম করব? ওই শালি, এত ভাবনিস কেন? আমার জীবন আমি নিতেই পারি। তোর বাপের কি? আমার বাপের না, আমার মামার। দেখ, আমাকে কিন্তু রাগাবি না। রাগাবো না যদি একটা কাজ করিস। কি আমাকে ফেসবুক থেকে আনব্লক কর। করব না? কি করবি তুই? বিরক্তি আরো রাগাবো। দেখ নিলয়, তুই আমার ফুপাতো ভাই। কিন্তু আমি তোকে ভালোবাসি। টুট 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 টুট। শালি কেটে দিল। মনটাই চাইতেছে ওর বাসায় গিয়ে জান্নাতের ফোনটা ভেঙে ফেলি। এখন আর ফোন দিব না, দিলেও লাভ হবে না, কারণ এতক্ষণে ব্লক লিস্টে ফেলে দিছে। আর বসে না থেকে আম্মুর রুমে গেলাম। ওহ ও, আপনাদের তো বলাই হয়নি আব্বু বিদেশ থেকে এসেছে। যাই দেখি কি করে। কি করো তোমরা? তোদের কথাই বলছিলাম। ভাবি এখানে কেন? এনারা কি শুধু তোদের আব্বু আম্মু, আমার না? না, এটা শুধু আমার আর ভাইয়ার আব্বু আম্মু। তবে রে, দৌড়ে আব্বু আম্মুর কাছে গেলাম। অরিতা, চুপ থাক তুই। থ্যাংক ইউ। তা জান্নাতের কি খবর? আগের মতোই থাপ্পড় খাচ্ছি। লজ্জা লাগে না মেয়েদের হাতে থাপ্পড় খাস? মেয়েদের না, শুধু জান্নাতের। তোদের বিয়ে দিয়ে দেই? এখনই ওদের বিয়ে দেওয়া লাগবে না। কেন? আগে জান্নাতের মন জয় করতে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমার দৃঢ় বিশ্বাস আছে নিলয় পারবে। কিরে, পারবি না? পারতেই হবে। তারপর সবার সাথে আরো অনেক কিছু কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আইসে, আই ওর তাড়াতাড়ি। উঠছি, তুমি যাও। আগে ওর, তারপর যাচ্ছি। উঠছি। গুড বয়, এখন ফ্রেশ হয়ে আয়। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোর পড়াশোনার কি অবস্থা? ভাঙা সিএনজির মতো। তোর লজ্জা লাগে না এভাবে দাঁত কেলাতে? একদম না। তারপর সবার সাথে সকালের নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসেই দেখলাম জান্নাত আসছে। যাক, মামি তাহলে আমার কথা রাখছে। আগেই যাব না, বন্ধুদের সাথে আগে কথা বলি। কি অবস্থা? আমাদেরটা পরে বলি, তোরটা আগে বল। আমার তো বিন্দাস। দোস্ত, জান্নাত আসছে কিন্তু। দেখছি। যা তাহলে কথা বলে আই। থাক যাই। জান্নাতদের গ্রুপে এসে, তুমি এখানে? ওই, আমি তোর 1 বছরের বড়, আপনি করে বলবি বিয়াদব। আইসে বড় মানুষ। এখন সর, আমার জানুর সাথে কথা বলতে দে। সবাই একটু সরে বসলো। এখনো রেগে আছো? থাকলেই তোর কি? আমারই তো সব। মায়ের খাবি কুত্তা। মার? এখন আর মারবো না। ভালোবেসে ফেলছো নাকি জানো? তুই চুপ করবি? আমার ভালোবাসা কবে গ্রহণ করবে? এই জীবনে আর হবে না। তাহলে বিয়া হবে কি করে? দেখ ভাই, তুই আমার ফুফাতো ভাই, আর আমি তোকে অন্য চোখে কখনো দেখি নাই। এখন তুই বল, তোর আমি কি করব?
আমার ভালোবাসা গ্রহণ করবি? তোর লজ্জা লাগে না বোনের সাথে এমন করতে? বোন না, মামাতো বোন। কুত্তা, থাক তুই, সবাই ক্লাসে চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে গেল, তাই আমিও আর বাইরে না থেকে বন্ধুদের সাথে ক্লাসে চলে গেলাম। প্রতিদিনের মতো আজ আর থার্ড পিরিয়ডে বাইরে বের হলাম না, কারণ আজ ক্লাসে কিছু ইম্পর্টেন্ট টিপস দিল। আজ ক্লাসে নতুন একটা এলিয়েনকে দেখছি, তা কি মনে করে আজ? টিপসগুলো নেয়ার জন্য। তোকে তো পরীক্ষায় ফেল করানো উচিত। আমার মতো এতটা কিউট ছেলেকে ফেল করাতে আপনার হাত কাঁপবে না? তুই কিউট ঠিক আছে, বাট হারামি। তাতে কি, আপনারই কিউট ছাত্র। এখন চুপ থাক, ক্লাস নিতে দে, আর ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবি। ঠিক আছে। ক্লাস শেষে আন্টি বলো, ম্যাডামকে বললাম, কারণ ম্যাডাম আর আম্মু সেই ছোটবেলার ফ্রেন্ড। তোর আম্মু কেমন আছে? কথা বলেন নাই? কথা বলা আর শোনা কি এক হয়? ভালো আছেন। বাসায় আসেন একদিন। তোর বলতে হবে না। এখন যাই। কোথায় যাবি? আপনার ফ্রেন্ডের বৌমার কাছে। মানে? আপনার বয়স হয়েছে, তাই বুঝবেন না। ফাজিল কোথাকার। তারপর ম্যাডামের থেকে চলে এসে জান্নাতের কাছে এলাম। কি করো? ম্যাডামের সাথে কি কথা বললি রে? আম্মুর বিষয়ে কিছু জিজ্ঞেস করলো। ও, একটা কথা ছিল। কি? আই লাভ ইউ। হয়েছে? আজকে একটু জোরে হয়ে গেল না? আরো জোরে মারবো যদি আবার এইসব বাজে কথা বলিস। চোরকে বলছে আর কখনো চুরি করিস না। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না। আর আম্মু তোকে বাসায় যেতে বলছে। যাব না বলে দিস। কেন যাবি না? তোকে কেন বলবো? এখনো যাবি না? কুত্তা, তুই আমাকে মারলি কেন? না গেলে আবার মারবো। তোর বাপের বাড়ি গিয়ে আমি কি করব? ফুফুর দরকার হলে আমাদের বাসায় আসতে বল। তুই যাবি কিনা বল। না। ভালোই ভালোই বলছি, চল। ছাড় বলছি, ব্যথা লাগছে। আগে রাজি হ, তারপর। আমি রাজি কুত্তা, এবার ছাড়। আমার জানুটা। শালা, ব্যথা লাগে না বুঝি? তুই তো প্রতিদিন মারিস, সেটা আমার ব্যথা লাগে না মনে হয়। তোর সাথে কথা বলাই আমার বোকামি। আর তুই চলে যাস, আমি পরে যাব। পরে কেন? একটু কাজ আছে সুমুর সাথে। আমি অপেক্ষা করব তোর জন্য। তোর ইচ্ছা। ক্লাস শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় জান্নাত এলো। বাট ওর তো সুমুর সাথে কাজ ছিল, সেটা কি হলো? জিজ্ঞাসা করে দেখি পেতনিটা কি বলে। আর আপনারা হয়তো ভাবছেন জান্নাত একটা কথা বলাতেই কেন আমার সাথে যাচ্ছে। সেটা হলো, জান্নাত যেটা বলবে সেটাই করবে, কাউকে কথা দিলে রাখবেই। এই কুত্তা চল। কখনো ভালো করে বলতে পারিস না? আমি পারি না। কথা বলতে বলতে দুজন একটা রিকশায় উঠলাম। জান্নাত একটা কথা ছিল। রাস্তার মাঝে কি মার খেতে চাস? না গো, অন্য কথা। বল। তুমি বললে তো সুমুর সাথে কাজ আছে, বাট এত তাড়াতাড়ি চলে আসলে কেন? সুমুই কানা বেটার সাথে প্রেম করে, তাই ওরা ঘুরতে যাবে। কোন কানা? মামুন। কিন্তু তুমি রাগ করছো কেন? আরে তুই তো জানিস আমি এসব ভালোবাসা আমি পছন্দ করি না, করলে একদম বিয়া। আর ওই শালা কানা বলে আমাকেও নাকি ওদের সাথে যেতে হবে। ওর কপাল ভালো ও সুমুর বয়ফ্রেন্ড, না হলে ওকেও তোর মতো দিতাম। প্রেম করেও তো বিয়ে করা যায়, তাই না? না, করা যায় না। কেন করা যায় না? যদি প্রেম করার পরেও বিয়ে না হয়? আর যদি হয় তাহলে? কি গ্যারান্টি আছে? এসব আজাইরা পেঁচাল বন্ধ কর। একটা কথা বলি? বলে ফেল। আমি তোমাকে বিয়ে করতে চাই। কুত্তা, তোরে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব আর একবার যদি এসব বলিস। এই মামা, লেকের পার যাবা? হ্যাঁ মামা, যাব। তাহলে চলো। লেকের পার যাওয়ার কি আছে? একটু কাজ আছে। তো তুই যা, আমার কি? তুমি কি আমাকে কখনো তুমি করে বলবে না? বলতে পারি যদি তুই আমাকে হাসি খুশি রাখিস, বাট তোর ওইসব ভালোবাসার কথা বলবি না। ওকে, চেষ্টা করব। এসে গেছি, নাম এখন। রিক্সা চালককে ভাড়া দিয়ে সামনে এগোতে লাগলাম। পুরো বিকেল ঘোরাঘুরি করলাম দুজনে। এর মাঝে জান্নাত হাজারটা প্রশ্ন করছে, কিন্তু একটারও সত্যি উত্তর দেই নাই। ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। ভাবছি এখন কি করা যায়।
যেটার জন্য আসলাম সেটা এখনো হলো কিনা জানি না। দেখি কল করি। ওই হলো নাকি? হয়ে গেছে। তোরা কোথায়? ঠিক আছে, আমরা আসছি। বাই। কল কেটে দিলাম। কি হবে রে? তোকে যে বললাম না, সেই কাজটা। তাহলে চল। কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোকে চোখ ঢেকে যেতে হবে। কেন কেন? প্লিজ কথাটা রাখ। রাখতে পারবো না। আমি তো তোর কেউ না, কেন আমার কথা রাখবি? ওলে আমার ফুপাতো ভাইটা। ওকে, আমি রাজি। থ্যাংক ইউ জানো। কুত্তা, লাথি খাবি। জান্নাতে চোখটা রুমাল দিয়ে বেঁধে দিলাম। কি ভাবছেন সারপ্রাইজ দিব? একদম সঠিক ধরেছেন। আজ জান্নাতের বার্থডে, কিন্তু পাগলিটার কি মন, নিজের বার্থডে আর সে নিজেই জানে না। রুমাল দিয়ে চোখটা বেঁধে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। জান্নাত, এবার থাম। হইছে। হুম। চোখটা খুলি। দাঁড়া, আমি খুলতেছি। চোখ খুলে দিয়েও হাত দিয়ে ওর চোখ ধরে রাখলাম। আবার হাত দিয়ে আটকালি কেন? অপেক্ষা করো বাবু। ফ্রেন্ডস, লেটস স্টার্ট। জান্নাতের চোখ থেকে হাত সরাতেই চারপাশ থেকে লাইট আর বার্থডে বেলুন আকাশে উড়িয়ে দিল। এখানে আমার আর জান্নাতের সব ফ্রেন্ডস আছে, এমনকি সুমু আর মামুনও আছে। সবাইকে আগে থেকে বলছিলাম যেন কেউ ওকে উইশ না করে। সবাই মিলে জান্নাতকে উইশ করলো। এমনটা দেখে জান্নাত হঠাৎ করে কেঁদে দিল। আরে আরে, কাঁদছো কেন? নিলয়, আমি কখনো ভাবতেই পারিনি সবাই আমাকে এভাবে উইশ করবে। পাগলি, তাই বলে কান্না করতে হবে? কথা বলতে বলতে চোখের জল মুছে দিলাম। তারপর সবাই মিলে ছোট্ট একটা কেক কাটলাম। হা কর। হা করলাম। তুই না, সুমু। বলার সাথে সাথে সবাই হেসে দিল, শুধু আমি ছাড়া। কেমন যেন ইতস্তত বোধ লাগছিল, সাথে অপমান বোধটাও। জান্নাতের কাছ থেকে পিছু চলে আসলাম। একে একে জান্নাতের সব ফ্রেন্ডকেই কেক খাওয়ালো, শুধু মামুনকে ছাড়া। ভালোই লাগছে, শালাকেও আমাদের মতো উপোস রাখছে। নিলয়, এই নিলয়। বলো। হায় আল্লাহ, তোকেই তো কেক খাওয়াতেই ভুলে গেছি। থাক, লাগবে না। একটু খা। লাগবে না তো বলছি। দেখলি সুমু, তোর জন্য নিলয় রাগ করলো। আমি আবার কি করলাম? তোকে প্রথম খাওয়ানোর জন্যই নিলয় এখন খাচ্ছে না। নিলয়, খাও একটু প্লিজ। সবাই বাসায় চলে যা। থাক নিলয়, আমরাও যাই তাহলে। না, তোরা জান্নাতের ফ্রেন্ডদের বাসা অবধি পৌঁছে দিবি। আমরা তিনজন ওদের চারজনকে কিভাবে পৌঁছে দিব? 4 জন না 3 জন। সুমুকে মামুন নিয়ে যাবে। তাহলে ঠিক আছে। তাহলে আমি এই রাতের বেলা কি করব? আমাদের বাসায় যাওয়ার কথা ভুলে গেছো? ও ঠিক আছে। যা তাহলে তোরা। ঠিক আছে, বাই। আর ওই 2 আশিকি সাবধানে যাস। ঠিক আছে। সবাই চলে গেল, একে একে চলে গেল। আপনাদের তো বলাই হয়নি, ড্রাইভারকে কল করে গাড়ি আনতে বলেছিলাম, তাই ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে। গাড়ির কাছে আসতেই জান্নাত বলল, গাড়ি কার? তোমার শ্বশুর আব্বুর। গাড়ি আনলো কে? আমি আনতে বলছিলাম। কিন্তু আমি তো গাড়িতে যাব না। কেন? আমি এসব বিলাসবহুল জীবন আমার ভালো লাগে না, তাই। দেখো, এখন রিকশায় যেতে পারবো না। চলো না যাই। গাড়িতে ওঠো। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলো। কি হলো, মুখটাকে ওইভাবে ঘুরিয়ে আছো কেন? তুমি কে যে তোমাকে বলবো? কি বললে তুমি? আবার বলো। আমি আবার কি করলাম? তুমি আমাকে কি করে সম্বোধন করলে? তুমি করে করছি, তাতে কি হয়েছে? আমাকে হ্যাপি করছো তাই বলছি। থ্যাঙ্কস বাবু। কুত্তা, তুই কখনো ভালো হবি না। বাসায় আসার সাথে সাথে বাসার সব লাইট বন্ধ হয়ে গেল। কি রে, কি হলো? মনে হয় লোডশেডিং চলছে। তাই বলে এক্ষুনি যেতে হবে? জেনারেটর লাগালেই হবে। ভিতরে চলো। জান্নাতকে সাথে করে বাসার ভিতরে আসতেই ধুম করে লাইট জ্বলে উঠতেই চারপাশ থেকে শুরু হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জান্নাত, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, আমি সত্যিই অনেক অবাক হচ্ছি। সবাই আমাকে কত ভালোবাসো। কেন রে, আমরা তোকে ভালোবাসি না? সবাই আমাকে অনেক ভালোবাসে, শুধু এই মহিলাটি ছাড়া। আমি আবার কি করলাম? তুমি আমাকে সেদিন থাপ্পড় মারলে কেন? বিয়াদবি দেখলে আবার মারবো। দেখলে ফুপু? এইসব বাদ দে, চল কেক কাটি। ওকে চলো। তারপর সবাই মিলে কেক কাটতে লাগলো। আসলে এই প্ল্যানটাও আমার ছিল,
জান্নাতকে দুবার করে সারপ্রাইজ দিব। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম, কারণ আবার যদি আগের বারের মতো অপমান করে। রুমে এসে ড্রেস খুলতে লাগলাম, তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম জান্নাত বসে আছে, সাথে এক টুকরো কেক হাতে। এত সময় লাগে ফ্রেশ হতে? তুমি রুমে কেন? কেক খাওয়াতে এলাম। খাবো না, এখন তুমি যাও, আমি ড্রেস পরবো। এইটুকু খেলে কি হয়? বলছি না খাবো না। এত রাগ করো কেন? বোন হয়ে ভাইকে খাওয়াতে পারি না বুঝি? আমার কোনো বোন নাই, আর তুই আমার কোন কালের বোন লাগিস? বের হ শালি। আগে খা, তারপর যাচ্ছি। জানিস কাউকে খাওয়াইনি, প্রথম তোর জন্য নিয়ে আসছি। এখন হা করো তাড়াতাড়ি, না হলে যাব না। অনিচ্ছা থাকা সত্ত্বেও খেতে হলো। সবটুকুই খেলে আমাকে খাওয়াবে না? ওয়েট। জান্নাতকে কিছু বলতে না দিয়ে দুহাত দিয়ে ওর গালটা ধরে ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁটের সাথে মিলিয়ে নিলাম। প্রায় 5 মিনিট লম্বা কিস করে জান্নাতকে ছেড়ে দিতেই জান্নাত শুরু করলো। কুত্তা, তুই কিস করলি কেন? সেটা আমার ইচ্ছা। আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি পাইছিস? না, আমার মামার সম্পত্তি। তোর লজ্জা লাগলো না আমার সাথে তুই এমনটা করতে? মামা তো বোন, আর কিছুদিন পর তোর সাথে আমার বিয়ে হবে, আর এখানে লজ্জা পাওয়ার কি আছে শুনি? লুচু বদমাইশি তোর। যাই বলিস, তোর ঠোঁটে কিস করে মনটা ফুরফুরা লাগছে। থাক তুই, আমি এক্ষুনি ফুফাকে সব বলে দেব, তারপর দেখ তোর কি করি। অপেক্ষা কর, আমিও আসছি। জান্নাত আর কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল। দ্রুত রেডি হয়ে নিচে এলাম। নিচে আসাতেই জান্নাত শুরু করলো ও রাজাইরা সব কথা। আম্মু আব্বু চলো আমরা বাসায় যাব। শিগগিরই? বাসায় যাবি কেন? সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। নিলয়, কি হয়েছে রে? আসলে আম্মু, জান্নাত তখন কেকে নিয়ে আমার রুমে গিয়ে আমাকে জোর করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু আমি সেটা ফিরিয়ে দেওয়ার কারণে জান্নাত আমাকে জোর করে কিস করে, তাই ওকে একটা থাপ্পড় মারছি। শালা লুচ্চা, আমি তোকে করছি নাকি? এইটুকু বলেই জান্নাত থেমে গেল। কলারটা ছাড়ো জানো। আম্মু এক্ষুনি বাসায় যাব, চলো। কারো কোথাও যাওয়া হচ্ছে না। কেন? পরশু বাসায় একটা পার্টি আছে, তাই পরশু অবধি সবাই এই বাসায় থাকবে। আব্বু তুমি তো একটু বোঝার চেষ্টা করো। দুলাভাই যেটা বলেছে সেটাই শোন। জান্নাত এতক্ষণে বুঝে ফেলছে কাউকে বলেও আর লাভ নেই, তাই রাগে কটমট করতে করতে রুমে চলে গেল। আমার দিকেও একবার তাকিয়েছিল, চোখ লাল হয়েছিল, তাই ভয়ে আর কিছু বলিনি। যাক, মেয়েটা তাহলে বাসায় থাকবে। ওই কি হয়েছে রে? যেটা বললাম ঠিক তার বিপরীতটাই ঘটেছে। ভাবির কানের কাছে গিয়ে বললাম, ফাজিল কোথাকার। তারপর সবাই মিলে রাতের খাবার খেতে লাগলাম। জান্নাতকে অনেকবার ডাকার পর খেতে এসেছে। এখন যদি কিছু বলি তাহলে শিওর খাওয়া ছেড়ে চলে যাবে, তাই আর কিছু বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে কিছু সময় গেম খেলে শুয়ে পড়লাম। হঠাৎ রাত 1টার দিকে ফোনের রিংটনে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম ভাব নিয়ে কলটা রিসিভ করলাম। কে বলছেন? সালা, তোকে কতবার কল দিচ্ছে, ধরিস নাই, এখন আবার বলছিস আমি কে? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রাহুল। হ্যাঁ রাহুল, বল। দোস্ত, খেলা তো আমরা খেলে দিচ্ছি। ক্রিকেট নাকি ফুটবল? আরে বেটা, জান্নাতের বান্ধবীদের সাথে। কথা শুনে লাফ দিয়ে উঠলাম। ভাই, তোরা ওদের কিছু করিস নাই তো? জান্নাত যদি জানে ওদের সাথে তোরা খারাপ কিছু করছিস, তাহলে ও আমাকে জীবনেও বিয়া তো দূরের কথা, প্রেমটাও করবে না। আরে শালা, কথাটা তো শুনবি। বল। আমি, জয় আর রাফি মিলে ওদের পটাই ফেলেছি। একবার বলাতেই রাজি হয়ে গেছে। কেমনে কি? তোর থেকে চলে এসেছে, আমরা যার যার মতো রিক্সা নেই। তারপর কথা বলতে বলতে এক সময় আমি রিয়াকে প্রপোজ করে, আর সাথে সাথে ও রাজি হয়ে যায়। কিন্তু ওদের হলো কিভাবে? তারপর আমি জয় আর রাফিকেও একই কাজ করতে বলি, আর ওরাও নাকি একই কাজ করেছে। আর সাথে সাথে পিয়া আর তানহা রাজি হয়ে যায়। তাই তো তোকে কল দিলাম। প্রিয়া কার?
আর তানহাকার? পিয়া, রাফির আর তাহার জয়ের ভালো করছি কিনা আমরা? হ, খুব ভালো করছস ভাই। কাল কলেজে গিয়া তোরা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ দিস, যেন জান্নাত আমার কথায় রাজি হয়। কাল তোকে আমরা সবাই মিলে খাওয়াবো। এখন রাখছি, বাই। বাই। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম ধরছে না। ওরা একবার বলাতেই রাজি হয়ে গেল, আর আমার পুরা কপাল। বললেই থাপ্পড় খেতে হয়। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসছে বুঝতেই পারিনি। পরের দিন। ওই লুচু, উঠ শালা। ভাবি যাও, আমি উঠছি। ওই কুত্তা, আমি তোর কোন কালের ভাবি? ও তুমি? এখন উঠ তাড়াতাড়ি। ভাবি কোথায়? রান্নাঘরে, তাই আমাকে পাঠাইছে। তোকে আজ অনেক সুন্দর লাগছে। পাম দেওয়া লাগবে না। সত্যি বলছি। আর বলতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই ডাকছেন। জান্নাত আর কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে আসলাম, দেখলাম সবাই টেবিলে বসে আছে। ভাগ্নে, কি খবর? এই তো মামা, পিছু লেগে আছি। পিছে মানে? কার পিছে? না মানে মামা। কি মানে মানে করছিস? তেমন কিছু না। আপনাদের কি অবস্থা? এই তো ভালো। মামি তুমি কেমন আছো? রাতে ভালো করে কথাই বলতে পারিনি তোমাদের সাথে। ভালো। সবাই মিলে নাস্তা করে জান্নাতকে বললাম, তুমি কলেজে যাবে না? তো কি হলো? তোমার জানতে হবে না। কেন যাবে না নাকি? আজ কিন্তু কিছু গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? তোমার ফ্রেন্ডরাই বলবে কলেজে। ঠিক আছে, তাহলে চলো যাই। তোমার সাথে যাব না। কেন রে মা, ওর সাথে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু ও অনেক লুচ্চামি করে। নিলয়, কি শুনছে এসব? আব্বু এসব ডাহা মিথ্যা কথা। চুপ থাক হারামি। আর করবে না। এখন গাড়ি করে দুজন কলেজে যাও। ঠিক আছে ফুপা। গাড়িতে উঠে জান্নাত একটা চুমু দাও না। থাপ্পড় চিনোস বেটা লুচু? থাপ্পড় তো চিনি। খাওয়ার শখ হইছে। একদমই না। তাহলে চুপ থাক। চুপ থাকলে কি পাবো? তুই কি চাস? তোমার মুখ থেকে আর কখনো তুই করে বলতে পারবে না আমাকে। 100 বার বলবো। আমিও তোমাকে বিরক্তি করব। ওকে, আমি রাজি। ধন্যবাদ মামাতো বোন। তারপর কলেজে চলে আসলাম। এর ভিতরে আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। কলেজে আসার পর বন্ধুদের দেখতে পেলাম না। শালারা গেল কই? আমি গেলাম। ছুটির পর তাড়াতাড়ি এসো। কেন? মামা কি বলল শুনো নাই? একসাথে যেতে। ঠিক আছে, আসবো। জান্নাত যখনই চলে যাবে ঠিক তখন জয়, রাহুল, রাফি আসলো, সাথে ওদের গার্লফ্রেন্ড মানে জান্নাতের ফ্রেন্ডসগুলো। জান্নাত ওদের দেখে রীতিমতো অবাক। আমিও হতাম, কিন্তু আমি তো আগে থেকেই জানি 3 জোড়া রিলেশনশিপ ব্যক্তি আমাদের সামনে, সেটাও আবার হাত ধরে আছে। ওই, তোরা ওদের হাত ধরে আছিস কেন? জান্নাতের ফ্রেন্ডসদের বলল, বাইরে বয়ফ্রেন্ডের হাত ধরবো না তো কার হাত ধরবো শুনে? বয়ফ্রেন্ড মানে? কিসের বয়ফ্রেন্ড? তারপর একে একে সবাই জান্নাতকে বলল রাতে ওদের মাঝে কি হয়েছে। সবার থেকে কথাগুলো শোনার পর, হ্যাঁ আমাকেই মারছে। মারলে কেন? সব তোর জন্য হয়েছে। তুই না তুমি? হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। আমার জন্য হবে কেন? গতকাল যদি তুমি ওদের সাথে তোমার বন্ধুদের না দিতে, তাহলে এমনটা মোটেও হতো না। ভালোই তো হয়েছে। তুই চুপ থাক। লজ্জা লাগে না প্রেম করে সেটা সবাইকে বলতে? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর আমরা সবাই তো তোদের দুজনকে ধন্যবাদ দিয়ে আসলাম। তোদের জন্যই তো আমাদের রিলেশনটা হয়েছে। ধন্যবাদ দোস্ত। জান্নাত সেখানে না দাঁড়িয়ে চলে যেতে লাগলো। তোদের ধন্যবাদের গুষ্টি কিলাই। কথাটা শেষ করেই দৌড়ে জান্নাতের কাছে এসে ওর হাতটা ধরলাম। কি হলো, চলে আসলে কেন? আমি তোমাকে আগেই বলছি, আমার এই রিলেশন ভালো লাগে না। এখানে তো তুমি রিলেশন করছো না, ওরা করবে, করতে দাও ওদের। কিছুদিন পর এমনিতেই ওদের বয়ফ্রেন্ডের জন্য ওরা আমার সাথে কথা বলবে না, তাই আমি আগে থেকেই ওদের সাথে কথা বলা বন্ধ করছি। ঠিক আছে, আমি ওদের ব্রেকআপ করাচ্ছি। কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। এখন একটা চুমু দাও না গো। তোরে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো লুচ্চা। জান্নাত একাই ক্লাসে চলে গেল। সবার সাথে কিছু সময় কথা বলে আমরাও ক্লাসে চলে আসলাম, আর জান্নাতের ফ্রেন্ডগুলো ওদের ক্লাসে চলে গেল। সবগুলো ক্লাস করার পর বাইরে বের হয়ে
গাড়ির কাছে এসে জয়, রাহুল আর রাফির সাথে কথা বলতে লাগলাম। প্লিজ তোরা একটু ম্যানেজ কর, না হলে আমার এই জীবন রেখে কোনো লাভ হবে না। চিন্তা করিস না, একদম ভিলেনদের মতো ডায়লগ মারব, তাই নো চিন্তা। বন্ধুরা মিলে কথা বলছিলাম, তখন জান্নাত আর ওর ফ্রেন্ডসরা এলো। নে এখন ব্রেকআপ কর। দেখো রাহুল, আমার ভুল হয়েছে তোমার সাথে রিলেশন জড়িয়ে, তাই এখন থেকে ব্রেকআপ। কিন্তু কোনো কিন্তু না, ব্রেকআপ মানে ব্রেকআপ। তারপর একে একে তিনজনই ব্রেকআপ করে নিল। কি ভাবছেন ব্রেকআপ? একদমই না, এটা আমার গেম মাত্র। শুধু জান্নাত জানে ওদের সবার মাঝে ব্রেকআপ হচ্ছে। আসুন এখন বলি, ক্লাসে যাওয়ার আগে কথা, তোরা শুধু জান্নাতের সামনে এমন ব্যবহার করবি যেন জান্নাত বুঝতে না পারে তোরা এখনো একজন আরেকজনকে ভালোবাসিস। কিন্তু আমাকে যদি বন্ধু ভাবিস তাহলে কোনো প্রশ্ন করবি না। আর তোরা সত্যি সত্যি ব্রেকআপ করছিস না, শুধু গেম মাত্র। আমাদের কি করতে হবে? জান্নাতকে গিয়ে বলবে আমরা ব্রেকআপ করব, ওদের সাথে ব্যস্ত, এইটুকুই। আর ব্রেকআপ কিভাবে করবা সেটা নিশ্চয়ই বলতে হবে না। ঠিক আছে, এখন তাহলে ক্লাসে যাই। যাও। এখন বুঝলেন তো, এটা গেম ছিল। আর এটা না করলে জান্নাতের সাথে প্রেম করব কি করে? সে যাই হোক, ওদের সবাইকে বিদায় দিয়ে জান্নাতকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি থামাও। কেন? জান্নাত আমার প্রশ্নের জবাব না দিয়ে এতটা কাছে চলে এলো যে আমি জান্নাতের প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। বুঝতেই পারছিলাম না কোনটা কার নিঃশ্বাস। জান্নাতের দিকে মুখটা এগিয়ে দিতেই জান্নাত চোখ বন্ধ করে ফেলল। আগে কখনো জান্নাতকে এতটা কাছ থেকে দেখি নাই যতটা আজ দেখছি। জান্নাতের ঠোঁটটা একদম আমার ঠোঁটটার কাছে এসে গেছে। মন চাইছে এখনই দুজনের ঠোঁট জোড়া এক করে দেই। যেই ভাবা সেই কাজ। জান্নাতকে কিস করব, ঠিক এমন সময় জান্নাত যেটা করলো, জান্নাত নোট দিয়ে মুখে বাড়ি মারল। ধুর, আমি ভাবলাম গতকালের মতো আজকেও একটা মিষ্টি খাবো, কিন্তু সেটা আর হলো না। তোমার এই লুচ্চামি যাবে না নাকি? তুমি কাছে থাকলেই কেমন জানি নিজের মধ্যে অন্যরকম ফিলিংস চলে আসে। তাহলে আমি নেমে যাই? কেন? তাহলে তোমার আর ফিলিংস লাগবে, জেগে উঠবে না। জান্নাত, তুমি কি সত্যি আমাকে বুঝো না? এত বুঝতে হবে না, গাড়ি চালাও। আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। বাসায় আসার পর জান্নাত নেমে ভিতরে চলে গেল। তবে আমি লক্ষ্য করলাম বাসাটা অনেক সাজানো হচ্ছে। এখনো পুরোটা হয়নি, তবে যথেষ্ট সুন্দর লাগছে। কিছু সময় বাসার বাইরে দেখে আমিও গাড়িটা পার্ক করে ভিতরে এলাম। কিরে, কি অবস্থা? ভালো। তুই আজ অফিস যাস নাই? না। কেন? আব্বু গেছে তাই। আব্বু তো তেমন অফিসে যায় না। অরিতাদের বাসায় যাব তাই। কেন যাবি? দাওয়াত দিতে। সেটা কল দিলেই তো হয়। না রে, অরিতাও চাইছিল দেখে আসতে। ভিডিও কল দিয়েও তো দেখা যায়। তারপরেও কি? তুই এত প্রশ্ন করছিস কেন বলতো? কোথায় প্রশ্ন করলাম? ওই তুই চুপ কর, আর তুইও চুপ কর। জানোই তো ও একটা ফাজিল। এই ফাজিলটাই তোমাদের হেল্প করেছে, সেটা আবার ভুলে যেও না। ভাই তুই প্লিজ চুপ কর। তাহলে ক্ষমা চাও। ঠিক আছে, তোর ভাইয়ের ভুল হয়েছে, সেটার জন্য আমি সরি। আমার কথাই ভুল হয়েছে। তুমি আবার কথা বলছো? ঠিক আছে, আমি চুপ। ভাবির জন্য ক্ষমা করলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আমার জানুটার আগমন। কিছু বলবা? কি বলো? আগামীকাল একটা জায়গায় যেতে হবে। তাহলে যেও। কিন্তু আম্মু আর ফুফু যেতে দিচ্ছে না। ঠিক আছে, রাতে কথা বলবো। পাক্কা? পাক্কা। থ্যাঙ্কস। চলে যেতে লাগলো। জান্নাত, একটা কথা ছিল। হ্যাঁ বলো। এখন না, কাল বলবো। ঠিক আছে। আর কিছু না বলে জান্নাত চলে গেল। দেখতে দেখতে দিনটা পার হয়ে গেল। সবাই এখন কাজ নিয়ে ব্যস্ত, আমিও টুকটাক কাজ করছি। এমন সময় জান্নাত এলো। তুমি রেডি হও নাই? কেন? আমার সাথে নতুন ব্রিজে যাওয়ার কথা, সেটা কি ভুলে গেছো? কিন্তু এখন গেলে আসতে তো রাত হয়ে যাবে। সেটা তো হবেই। তুমি আমাকে সকালে বলতে পারলে না? এখন তো বললাম। আসতে দেরি হয়ে যাবে কিন্তু। তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে আরো বেশি দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো। ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। উত্তর না দিয়ে চলে গেলাম।
5 মিনিট পর রেডি হয়ে বের হলাম, কারণ দেরি করলে আমাদের আসতে দেরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি? চলো। রাতে মামিকে বলাই প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন বললাম সাথে আমিও যাব, তখন যেতে বলে। বাইরে এসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। নতুন ব্রিজ, আমাদের বাসা থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগে। গাড়িটাকে আরো স্পিডে চালালাম। এত জোরে চালাচ্ছ কেন? তাহলে আসতে সময় লাগবে না? তাই বলে স্পিডে চালানো লাগবে? আর তুমি সেখানে কেন যাচ্ছ? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তোমার ফ্রেন্ড এখানে থাকে, আগে তো কখনো শুনি নাই। এখন শুনলা? অন্যদিন গেলে হতো না? আজ ওর শরীর একটু বেশিই খারাপ, তাই। বেশি খারাপ মানে? তুমি কখনো জানতে চেয়েছো কেন আমি বড়লোক মানুষদের সাথে কথা বলতে চাই না? তুমিও তো বলো নাই। ঠিক আছে, এখন শোনো। আমরা যার কাছে যাচ্ছি ওর নাম রীতা। রীতা আমার ছোটবেলার ফ্রেন্ড, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি জানো সুমু আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সুমু আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর আগে রীতা আমার বেস্ট ফ্রেন্ড। ওর বাবা স্কুলের টিচার, তাই অনেক আগেই বদলি হয়ে ওখানে একটা স্কুলে পড়ায়, তাই এখন ওরা ওখানে থাকে। কিন্তু এটার মধ্যে সম্পর্ক কি? বলছি, আগে পুরোটা শোনো। বলো। একদিন রীতা আমাকে কল দিয়ে বলল ওকে নাকি একটা ছেলে প্রপোজ করেছে। আমার কাছে জানতে চাইছিল কি করবে, আর ওর নিজেরও ছেলেটাকে পছন্দ করত, তাই ওকে আমি নিজেও সম্মতি দেই। এইটুকু বলেই থেমে গেল। কি হলো, থেমে গেলে কেন? কারণ ওইটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল। কেন? কারণ ছেলেটা রীতাকে নয়, রীতার দেহকে ভালোবাসতো। একদিন রাতে ছেলেটা রীতাকে দেখা করার জন্য বলে, রীতাও রাজি হয়ে যায়, কিন্তু কে জানতো সেই রাতটাই রীতার জন্য কালো রাত হয়ে যাবে। ছেলেটা ওকে ভুলভাল বুঝিয়ে একটা হোটেলে নিয়ে যায়, তারপর রীতাকে জোর করে ধর্ষণ করে। কান্না করো না, তারপর কি হয়েছিল সেটা বলো। রীতা তখন অনেক ভেঙে পড়েছিল, কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, কিন্তু আঙ্কেল আন্টির জন্য হয়নি। কিন্তু একদিন সবার চোখের আড়ালে রীতা ছাদের উপর থেকে ঝাঁপ দেয়, কিন্তু সে মরণের হাত থেকেও ফিরে আসে, কিন্তু তখন থেকেই আর হাঁটতে পারে না। কিছু সময় চুপ থেকে আবার শুরু করলো। জানো নিলয়, আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। সেদিন যদি আমি রীতাকে বারণ করতাম তাহলে হয়তো এমনটা হতো না। এজন্যই আমি কাউকে ভালোবাসি না। পরে ছেলেটার কিছু হয়নি? বাবার টাকা আছে অনেক, সেই কারণে কয়েকদিন পর জেল খাটার পর বের হয়ে আসে। তবে আমার মনে এখনো ভয় আছে, যদি আমার আবার কোনো ফ্রেন্ডের এমন হয়, তাই তোমার বন্ধুদের সাথে ওদের ব্রেকআপ করতে বলি। কিন্তু তাই বলে তো সব ছেলেই এক নয়। সেটা জানি বলেই তোমার আর তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, না হলে কারোর সাথেই কথা বলতাম না। কথা বলতে বলতে জান্নাত চুপ হয়ে গেল। ওর দিকে তাকাতেই দেখলাম ঘুমিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমানোর জন্য গালের উপর জল লেগে আছে। এক হাত দিয়ে মুছে দিয়ে কপালে একটা চুমো দিয়ে ড্রাইভ করতে লাগলাম। প্রায় এসে গেছি, কিন্তু জান্নাত আগের থেকে এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে ডাকতে মন চাইছে না। যদি ওর ফ্রেন্ড মানে রীতার বাসা চিনতাম তাহলে আর ডাকতাম না, কিন্তু বাসা চিনি না, তাই ওকে ডাকতে বাধ্য হলাম। জান্নাত, এখন উঠো, প্রায় এসে গেছি। ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে আছে, বলে নিচে অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। বাসা কোথায় তোমার ফ্রেন্ডের? আর একটু সামনে। ও। কিছু সময় পর জান্নাত গাড়ি থামাতে বলল। গাড়ি থামাও। কেন? এসে গেছি। ও, এখন নামো। গাড়িটা পার্ক করে নামলাম। ভেতরে আসো। হ্যাঁ চলো। তারপর বাসাটায় কলিং বেল বাজাতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। কেমন আছো আন্টি? এই তো আছি কোনো রকম। তুই কেমন আছিস? ভালো আছি। ছেলেটা কে? আন্টি, ও নিলয়, আমার ফুফাতো ভাই। আর নিলয় উনি রীতার আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসো। আন্টি, রীতা কোথায়? শুয়ে আছে এখন। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে মা, যাও। জান্নাত চলে যাওয়ার পর, তোমার বাসায় কে কে আছে বাবা? জি, আমার বাসায় আব্বু, আম্মু, ভাই আর ভাবি আছেন। তুমি কি করো? অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি। আর তোমার বাবা? আব্বু অফিসের কাজের জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তাই ভাইয়া অফিস দেখাশোনা করেন। ওহ। আন্টি আঙ্কেলকে দেখছি না, কোথায় গেছেন? একটু বাইরে গেছে। আন্টির সাথে আরো কিছু সময় টুকটাক কথা বলতে লাগলাম, কিন্তু ভিতর থেকে জান্নাত ডাকাতে ভিতরে গেলাম। এদিকে আসো। হ্যাঁ বলো। এটা হলো রীতা। আর রীতা,
এ হলো নিলয়, আমার ফুপাতো ভাই। হাই রিতা, হাই। কেমন আছো? যেমনটা দেখছো, তুমি কেমন আছো? ভালো। রিতার সাথে কথা বলতে লাগলাম দুজন, কিন্তু আব্বু কল দেওয়ার জন্য রওনা দিতে বাধ্য হলাম। রিতা এবং রিতার আব্বু আম্মুকে বিদায় দিয়ে গাড়িতে উঠতে যাব, ঠিক তখন কিছু একটার সাথে জান্নাতের জামা লেগে হাতের কাছে খানিকটা ছিঁড়ে গেল। ধুর, সেরারও সময় পেল না। কথাটি বলে ছেঁড়া কাপড়টাকে টান দিতেই বেশি করে ছিঁড়ে গেল। কি দরকার ছিল টান দেওয়ার? আরে আমি কি জানতাম নাকি? জানতে হবে না, এখন ওঠো। তাড়াতাড়ি গাড়িতে উঠে আবার ড্রাইভ করতে লাগলাম। প্রায় 11টার সময় বাসায় আসলাম। বাসায় এখনো মানুষের আনাগোনা অনেক। জান্নাত কিছু না বলেই ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে ভিতরে আসতে অবাক হলাম, কারণ জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মামি ওকে যা খুশি বলেই যাচ্ছে। মামি, ওকে মারছো কেন? তোকে আমি আমার নিজের ছেলে ভাবতাম, কিন্তু তুই এটা করতে পারলি। আমি আবার কি করলাম? তুই কি করছিস জানিস না? আমি সত্যি জানি না। কি করেছি বলবে তো? বাইরে নষ্টামি করে এসে এখন বলছিস কি হয়েছে? জান্নাতের এমন চেহারা দেখে আমরা কিছু বুঝি না মনে করেছিস? আব্বু, আমার কথাটা একটু শোনো। একটা কথা বলবি না আর। আম্মু, তুমি শোনো। তোর লজ্জা করলো না এমনটা করতে? আম্মু তুমি থামো, আমি দেখছি। নিলয় চল। কিন্তু ভাবি, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ভাবি আমাকে রুমে নিয়ে আসলো। ভাবি, আমরা সত্যি কিছু করিনি। আমি জানি তুই কিছু করিস নাই, কিন্তু এখন সবাই রেগে আছেন। পরে সবাই ঠান্ডা হলে বললেই হবে। তুই থাক, আমি জান্নাতকে দেখছি। ভাবি চলে গেল আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। যে আব্বু কখনো ধমক দেয়নি, আজ সেই আমাকে মারলো। একবার কথাটা তো শুনতে পারতো। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিছু সময় পর ভাইয়া হাতে একটা ড্রেস নিয়ে রুমে আসলো। ভাইয়া, তুই তো একটু বোঝার চেষ্টা কর। এটা পড়ে নে। কেন? আজ তোদের বিয়ে। বিয়ে মানে? কি যাতা বলছিস? যেটা বললাম সেটা কর। বলে চলে গেল। কিছু সময় পর ভাবিও একই কথা বলে গেল। সাথে বলল আব্বু নাকি অনেক রেগে আছে। তাই কিছু সময় বসে থাকার পর ড্রেসটা পরে নিলাম। অনেকটা অপ্রস্তুতভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। মাথাটা এখনো ঝিম ধরে আছে। কি থেকে কি হয়ে গেল। একবার শুনতে পারতো জান্নাতের এমন চেহারা কেন। আব্বুর কথাটাও ঠিক আছে, কারণ জান্নাত যাওয়ার সময় কান্না করে চোখের কাজল নষ্ট করে ফেলছে। কিন্তু আব্বু আমাকে এতটা খারাপ ভাবতে পারলো, নিজের মধ্যে অনেক খারাপ লাগছে। আব্বু সেই সব বাজে কথা বলতে পারলো, আর আম্মু তো কিছু বলল না। মাথাটা কাজ করছে না। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 1:30 বাজে। ছাদে না থেকে রুমে গেলাম। রুমে আসতে দেখলাম জান্নাত খাটের উপর বসে কান্না করছে। কান্না করাটাই স্বাভাবিক, যেখানে আমি ছেলে হয়ে কান্না পাচ্ছে, আর জান্নাত তো একটা মেয়ে। অনেক স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে, কিন্তু ভাগ্যে সেগুলোর কিচ্ছু হলো না। জান্নাতের দিকে গেলাম। মেয়েটা মনে হচ্ছে বিয়ে থেকে কান্না করছে। জান্নাতের কাছে গিয়ে বসাতেও জান্নাত কিছু বলল না, অঝোর ধারায় কান্না করছে। এবার তো থামো। জান্নাত কিছু বলল না। কি হলো? এখন কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে মনে করছো? সব তোমার জন্য হয়েছে। তোমাদের এটা প্ল্যান ছিল, তাই না? তুই তো আগে থেকে আমাকে বিয়ে করতে চাইতি, কিন্তু এভাবে একটা কলঙ্কের দাগ আমায় দিতে তোর একবারও বাদলো না। আমার কলার ধরে আরো কান্না করে। প্লিজ শান্ত হও। কি শান্ত হব আমি? এখন সবাই বলবে আমি তোর সাথে নষ্টামি করে বেড়াইছি এতদিন। তুই আমাকে গলা টিপে মেরে ফেল প্লিজ। তবু আমি এমন বাজে কথা শুনতে চাই না। তোমার কিছু শুনতে হবে না, এখন তুমি ঘুমাও। জান্নাতকে কিছু বলতে না দিয়ে ওকে ধরে ঘুমিয়ে কিছু সময় বসে থাকার পর আমিও ফ্লোরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি জান্নাত ঘুম থেকে উঠে পড়ছে। যাও ফ্রেশ হয়ে নাও। জান্নাত হ্যাঁ বা না কিছুই বলল না, সোজা ফ্রেশ হতে চলে গেল। রুমে বসে আছি, এমন সময় বাইরে থেকে ভাবি ডাকলো। নিলয় খেতে আয়। হ্যাঁ আসছি। জান্নাতকেও সাথে নিয়ে আয়। ঠিক আছে। ভাবি চলে যাওয়ার পর একটু পর জান্নাত ফ্রেশ হয়ে রুমে আসলো। নাস্তা করার জন্য নিচে যেতে বলল, চলো। জান্নাতকে সাথে নিয়ে নিচে আসতে দেখলাম ভাবি ছাড়া কেউ নেই। ভাবি আর সবাই কোথায়? তারা খেয়ে নিয়েছে। তুমি খাওনি? তোদের সাথেই খাবো। ভাবি আমাদের খাবার বেড়ে দিয়ে সে নিজেও খেতে বসলো। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। শুনেছি বিয়ের পরের দিন নিয়ম অনুযায়ী বরকে সাথে নিয়ে বউ তার বাবার বাসায় যায়, কিন্তু আমাদের বেলায় সেটা মোটেও হচ্ছে না। আর হবেই বা কি করে, যেখানে আমাদের বিয়েটাই নিয়ম অনুযায়ী হয়নি।
দুপুরের আগেই মামা মামি তাদের বাসায় চলে গেল, কিন্তু আমাকে আর জান্নাতকে কিছু না বলেই লক্ষ্য করলাম বাসার মধ্যে ভাবি ছাড়া আমাদের দুজনের সাথে কেউ কথা বলছে না। আমি কিছু বলতে গেলেও তারা নানা রকম বাহানা দিয়ে চলে যায়। এরই মাঝে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন কলেজে যাইনি, রুমে বসে আছি, আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো কারোর সাথেই কথা বলে না, হ্যাঁ না আর হুম বলেই কথা শেষ করে দেয়। এটা নিয়ে আমিও কিছু বলিনি, রুমে বসে আছি। এমন সময় ভাবি আসলো। নিলয়, কলেজে যাবি না? কাল থেকে যাব। তোর কাছে টাকা আছে? আসলে ভাবি, এই নে, এখানে 10,000 আছে। এত টাকা কেন? কলেজে যাবি তাই। আর শোন, এটা শুধু তোর জন্য না, জান্নাতের জন্য। ঠিক আছে। পরের দিন জান্নাতকে সাথে নিয়ে কলেজে গেলাম। আমাদেরকে দেখে অনেকেই বাজেভাবে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। জান্নাত ওর ক্লাসে চলে গেল। জয় আমার দিকে এগিয়ে আসলো। নিলয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ বলো। ওইদিকে চল। এখন বলো। তুই আর জান্নাত বিয়ে করে নিছিস? হুম। যেটা শুনছি সেটা কি ঠিক? কোনটা? তুই আর জান্নাত ওইসব কি করছিস? তোর কি মনে হয় আমরা ওই ধরনের কাজ করেছি? বিশ্বাস হয় না বলেই তোর থেকে শুনছি। তারপর জয়কে সব বললাম। বাসায় এসব বলিসনি? শোনার মতো কেউ নেই। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ক্লাসে চল। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। 1 বছর পর বৃদ্ধ মানুষদের থেকে শুনেছি সময় গেলে নাকি মানুষ সব ভুলে গিয়ে শত্রুর সাথেও কথা বলে, কিন্তু আজ অব্দি আব্বু আম্মু আমার সাথে কথাটাই বলছে না। অনেকবার বলতে চেয়েছি কিন্তু শোনেনি। খাবার খেতে ভাবি ডাকাতে নিচে এলাম, কিন্তু আমাকে দেখে আব্বু খাবার টেবিল থেকে উঠে যেতে লাগলো। আব্বু, উঠে যাচ্ছ কেন? খোদা নেই তাই। আব্বু, আসলে নিলয় আর জান্নাত। আমি সেসব কথা শুনতে চাইনি অরিতা। আর একবার যদি বলতে চাও তাহলে আমার মরা মুখ দেখবে। ব্যাস, সেই দিন থেকেই ভাবিও হার মেনে নিছে। এদিকে আমার অনার্সটাও শেষ, কি করব ভেবে পাচ্ছি না। তাই সিদ্ধান্ত নিলাম আব্বুকে আজ সব বলবো, তারপর যেটা হয় হবে। আমরা তো কিছু ভুল করিনি। রুমে বসে আছি আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখন ভাবি খাওয়ার জন্য ডেকে গেল। রুমে না থেকে নিচে আসতে দেখলাম আব্বু রয়েছে। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু, আজ প্লিজ চুপ থেকো না। এই মুখে আর কখনো আমাকে আব্বু বলে ডাকবি না। হ্যাঁ, মারো আমাকে, কিন্তু তারপরেও আজ তোমাকে শুনতেই হবে কি হয়েছিল সেদিন। বেরিয়ে যা। অবাক হলাম। এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। জোরে জোরে বলল। আব্বুর এমনিতেই হার্টের সমস্যা, তার উপর এভাবে জোরে কথা বলা ঠিক না। তাই আমি চুপ করে রইলাম। দাঁড়িয়ে রইলি যে? তোর কি আছে, নিয়ে যা। বাসায় আমার কিছুই নেই আব্বু, যেটার কথাই বলো না কেন সবটাই তোমাদের। তুমি যদি আমাকে দেখতে না চাও চলে যাচ্ছি। তারপর উপরে উঠতে লাগলাম। দেখলাম জান্নাত উপর থেকে কান্না করছে। জান্নাতকে রুমে এনে কিছু টাকা নিয়ে বের হব, এমন সময় ভাবি এলো। নিলয়, প্লিজ যাস না। আব্বু আম্মুর যত্ন নিবে। বাই, ভালো থেকো। জান্নাত, নিচে এসো। জান্নাতের আগেই নিচে এলাম। ভালো থেকো তোমরা বলে বাইরে চলে এলাম। জান্নাত এখনো আসেনি। হঠাৎ করে জান্নাত এলো। চলো। মাথায় কিছু ঢুকছে না, কোথায় যাব, কি করব ইত্যাদি। জয়কে কল দিলাম। জয়, কোথায় তুই? বাসায় আছি। দেখা করতে পারবি? কোথায়? কলেজে আয়। ঠিক আছে। 15 মিনিট পর জয় আসলো। কি রে শালা, হানিমুনে যাবে নাকি? না। তাহলে? সব খুলে বললাম। চল আমার সাথে। কোথায়? তোদের বাসায়। না, এখন তুই একটা বাসা ঠিক করতে পারবি? ওয়েট, আগে কল দেই। তারপর কাকে যেন কল দিল। কি বলল? আমার চাচুর বাসার পাশের ফ্ল্যাটে ভাড়া হবে। ঠিকানা কি? কিন্তু সেটা অনেক দূর। সমস্যা নেই, তুই ঠিকানা দে। এটা। আমরা চলে যাচ্ছি, কিন্তু তুই কাউকে বলিস না আমরা কোথায় যাচ্ছি। ভালো থাকিস। সাবধানে যাস। জয়কে বিদায় দিয়ে বাসে উঠলাম। তারপর জয়ের দেয়া ঠিকানায় চলে আসলাম। জয়ের চাচ্চুকে নিয়ে বাসা ভাড়া নিলাম। ধন্যবাদ চাচ্চু, আপনি না থাকলে হয়তো এত দ্রুত সম্ভব হতো না। ধন্যবাদ দিতে হবে না, পরে জ্বালানোর জন্য আসবো, তখন সবাই দিলেই হবে। সেটা তো অবশ্যই। এখন উঠি, পরে দেখা হবে। ঠিক আছে। তারপর চাচ্চু চলে গেল। বাসা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু নিজেদের মন মতো করে সাজিয়ে তোলার জন্য 2 দিন বাসাতেই থাকলাম। জয়কে দিয়ে পড়াশোনার সকল সার্টিফিকেট তুললাম, কারণ বেঁচে থাকতে হলে একটা কিছু করতেই হবে।
রুমে বসে ফোনে কয়েকটা অফিসের লোক নেয়ার নিউজ দেখলাম। ভাবছি কাল ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়। জান্নাত একটু শুনবে? বলুন। জান্নাত এখন আপনি করে বলে। কষ্ট না হলে 1 কাপ চা করে দিবে? জান্নাত রান্নাঘরে চলে গেল, একটু পর এলো। এই যে চা। দাও। বাহ, তুমি তো খুব ভালো চা তৈরি করতে পারো, অনেক সুন্দর হয়েছে। খানিকটা খাওয়ার পর কাপটা রেখে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। চোখের কোণে সামান্য জল জমে গেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চা ভালো হয়নি? ভালো হবে না কেন? অনেক সুন্দর হয়েছে। মিথ্যা। মিথ্যা হবে কেন? আমি খেয়েছি। সত্যি বলতে চাই, চিনির পরিবর্তে লবণ দিয়েছে। জান্নাত এখন আগের মতো নেই যে ওকে রাগাবো, তাই আর কিছু বলিনি সেটার জন্য। তুমি রেডি হও তো। কেন? তোমাকে নতুন কলেজে ভর্তি করাবো। লাগবে না। কেন লাগবে না শুনি? না, পারবো না। এটা আবার কেমন কথা? জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। সেদিনের মতো দিনটা পার করে পরের দিন ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। 2টো জায়গায় ইন্টারভিউ দিলাম। রাতে নাকি কল দিয়ে জানাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। জান্নাত এখনও ঠিক আগের মতোই আছে। কখনো আগে থেকে আমার সাথে কথা বলে না, শুধু আমার কথার উত্তর দেয়। রাতে আর কল আসলো না, তার মানে আমি সিলেক্ট হইনি। পরপর 4 দিন ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে যে টাকাগুলো ছিল সেটাও প্রায় শেষ হওয়া ভাব। মাথাটা কাজ করছে না, গা এলিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে আছি। এমন সময় জান্নাত চা নিয়ে আসলো। জান্নাত, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না তো। কি করব বলো? যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু জব খুঁজে পাচ্ছি না। কাল আবার ইন্টারভিউ দিতে যাব। উপর আল্লাহ ভালো জানেন কি হবে কাল। এমনি। আমি কি কোনো দোষ করেছি? তাহলে তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন? বলে রান্নাঘরে চলে গেল। বুঝি না এই মেয়ে এত রান্নাঘরে কি করে? রাতে ঘুমাবে না? তাহলে দাঁড়িয়ে আছো কেন? আপনি ঘুমান। মনে মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করব? জান্নাতকে কিভাবে সুখে রাখবো? আরও কত কি। আর জান্নাত এখন ঘুমাবে না আমি জানি, কারণ প্রতিটা রাত কান্না করে, যেটা অনেক আগেই আমি জেনে গেছি। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন ঘুম থেকে উঠে জবের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি। হঠাৎ পিয়ন এসে বলল ভিতরে স্যার আমাকে ডাকছেন। তারপর আর বাইরে না থেকে ভিতরে গেলাম। ভিতরে যেতে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে আতিক ভাই রয়েছে। কিন্তু সেদিকে তোয়াক্কা না করে বললাম, স্যার আসবো? ইয়েস, প্লিজ সিট। আতিক ভাই অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। ধন্যবাদ। আতিক ভাই কলটা কেটে দিয়ে আমার দিকে তাকাতেই চোখ যেন তার কপালে উঠে গেল। তিনি এই জায়গায় আমাকে দেখবে সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারিনি। অনেকক্ষণ চুপ থাকার পর আতিক ভাই স্বাভাবিক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, নিলয় তুই এখানে? চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছি স্যার। স্যার, আপনি নাকি চেনেন? ও রেজাউল সাহেব, আপনি চুপ করুন। সরি স্যার। নিলয় তুই কি আমার সাথে মজা নিতে আসছিস এখানে? যদি মজাই হয় তুই একটু বাইরে অপেক্ষা করে, আমি একটু পর আসছি। স্যার, আমি জবের জন্য এসেছি। কিন্তু কেন? আতিক ভাইয়ের দুপাশে দুজনের দিকে চোখ বুলাইলাম। হয়তো আতিক ভাই বুঝতে পারছে আমার চোখ কি বলতে চাইছে। রেজাউল আর মির্জা সাহেব, আপনারা দয়া করে বাইরে যান। ঠিক আছে স্যার। নিলয় এখন বল। কিন্তু স্যার। কি স্যার স্যার করছিস? আগে যেটা বলতি এখনো সেটাই বলবি। ঠিক আছে। এখন বল তুই এখানে কেন? চাকরির খোঁজে। তোর আব্বুর এত বড় বড় কোম্পানি ছেড়ে আমাদের ছোটখাটো কোম্পানিতে কেন? বেঁচে থাকার জন্য। মানে? আমাকে আর জান্নাতকে বাসা থেকে বের করে দিচ্ছে। জান্নাত মানে তোর মামাতো বোন? হ্যাঁ। জান্নাতকে বের করে দিবে কেন? কারণ আমার আর জান্নাতের বিয়ে হয়েছে। কিন্তু বের করে দিবে কেন? ভাই, সেসব অনেক কথা। এখন আপনি আমার সার্টিফিকেটগুলো দেখেন। তুই বলবি কিনা বল। আতিক ভাইয়ের জোরাজুরিতে সব বলতে লাগলাম। একদিন আমি আর জান্নাত ঘুরতে যাই, সেখানে সব বললাম। এখন বেঁচে থাকার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। গত 5 দিন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি। সবাই বলতো রাতে কল দিবে, অপেক্ষা করেছি, কিন্তু কেউ কল দেয়নি। তোর ভাইয়া ভাবি কিছু বলেনি? আব্বু তাদের কসম দিয়ে রেখেছে। ও, এখন কোথায় উঠেছিস?
একটা বাসা ভাড়া নিয়েছি। জান্নাত কোথায় এখন? আমার সাথেই। আঙ্কেল কবে যে বুঝবে আল্লাহ জানে। হুম। তো আগামীকাল থেকে জয়েন কর। অবাক হয়ে তাকিয়ে রইলাম। আরে তাকিয়ে আছিস কেন? তোকে বেতন দিয়ে ভাবতে হবে না। ভাই আপনি সত্যি জব দিচ্ছেন? হ্যাঁ রে, তুই আমার ছোট ভাই, তাই দিলাম। ধন্যবাদ ভাই। হয়েছে, আর কান্না করিস না। এখন বাসায় গিয়ে তোর বউকে সময় দে, কাল থেকে তো আর দিতে পারবি না। ঠিক আছে ভাই। আর শোন, প্রথম দিন তাই সকাল সকাল চলে আসবি, বুঝলি? ঠিক আছে। অফিসের টাইম কয়টা? সকাল 10টা। ঠিক আছে, এখন আসছি। সাবধানে যাস। অফিস থেকে বের হলাম, মনের মধ্যে অনেক ভালো লাগছে। ভাবতেই পারিনি এমন কিছু একটা হবে। উপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া। ও, আপনারা ভাবছেন এই আতিক ভাইটা আবার কে? ঠিক আছে চলুন এখন বলছি। তারপর একটা রিক্সা নিলাম। আতিক ভাইয়ের সাথে আমার পরিচয় কলেজেই। আমার থেকে 2 বছর সিনিয়র ছিল আতিক ভাই। সিনিয়র জুনিয়রদের মধ্যে হয়তো অনেকেরই শত্রুতা আছে, কিন্তু আমাদের ছিল না। বলতে গেলে আমরা ফ্রেন্ড ছিলাম। বন্ধুরা মিলে আতিক ভাইদের সাথে আড্ডা দিতাম। একদিনের ঘটনা বলি, তাহলে হয়তো ভালো করে বুঝবেন। সবাই একসাথে বসে আছি। ওই কলেজের ছাত্রলীগ গঠন করা হবে। তো আমরা কি করব? যদি আমাদের মাঝে একজন ছাত্রলীগে দাঁড়ায় তাহলে কিন্তু ভালোই হবে। তাহলে ফারাবি ভাই তুমি দাঁড়াও। মজা নিস? মজা নিবে কেন? ঠিক তো বলেছে। রাফি শোনো, ফারাবি যেটা বলেছে সেটাও করা যায়, কারণ এখন যে ছিল সে ততটা ভালো না। আমাদের মাঝে যদি একজন দাঁড়ায় তাহলে নিশ্চিত জিতে যাবে। কিন্তু দাঁড়াবে কে? আতিক ভাই। তোর মাথা ঠিক আছে তো? কি সব জাদা বলছিস? আমি ঠিকই বলছি। আমি পারবো না। তোর দরকার হলে তুই হ, আমাকে ডাকবি না। দেখো ভাই, আমি এখনো ছোট, আর তুমি সব দিক থেকে পারফেক্ট, তাই তুমি এটার যোগ্য। কিন্তু কোনো কিন্তু না। ফারাবি ভাই চলো, প্রিন্সিপাল স্যারকে বলে আতিক ভাইয়ের নাম দিয়ে আসি। ব্যাস, তারপর থেকে আতিক ভাই ছাত্রলীগের সভাপতি। কেননা আগের জন্য একদম ভালো ছিল না। ক্ষমতার অপব্যবহার করত। তাই আর আতিক ভাইয়ের জন্য অসুবিধা হয়নি। এইটুকুতেই হয়তো বুঝতে পারছেন আমরা কতটা ঘনিষ্ঠ ছিলাম। কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। রিক্সা চালককে ভাড়া মিটিয়ে বাসার ভিতরে আসতে লাগলাম। মনে মনে অনেক শান্তি লাগছে। বাসায় এসে কলিং বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল। জান্নাতকে দেখেই জড়িয়ে ধরলাম। জান্নাত, জবটা পেয়ে গেছি। জান্নাত চুপ করে আছে। হঠাৎ জান্নাতের এখনকার ব্যবহারের কথা মনে পড়তে ছেড়ে দিলাম। জান্নাত আমার থেকে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো লজ্জা পেয়েছে। সরি, সত্যি বলতে অনেক ভালো লাগছিল তাই জড়িয়ে ধরছি। ঠিক আছে। দুপুরের খাবার খেয়েছো? হুম। ঠিক আছে, এখন খাবে, চলো। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। জান্নাত খুব বেশি ভালো করে রান্না করতে পারে না, কিন্তু যেটুকু করে সেটাতেই আমাদের হয়ে যায়। কারণ এখন আর স্বর্গে নেই, যে যখন যা আবদার করব সেটাই পাবো। জান্নাত খাবার বেড়ে দিয়ে আবার পাশে বসলো। তোমার রান্না করতে কষ্ট হয় তাই না? একবারও বলছি। কিন্তু আমি তো বুঝতে পারি। ডাল দিব? না থাক। বুঝতে পারলাম জান্নাত এসব কথা বলতে রাজি নয়, তাই কথা ঘোরাতে খাওয়ার ব্যাপারে প্রশ্ন করলো। খাবার শেষ করে রুমে আসলাম। রুমে বসে আছি। কিছু সময় পর জান্নাত রুমে আসলো, তবে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলবে। তাই আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবে? হ্যাঁ বলো। রাতে রান্নার জন্য কিছু নেই। ও, কি কি লাগবে? অনেক কিছুই। ঠিক আছে, তুমি রেডি হও, আমার সাথে বাজার করতে যাবে। হুম। তারপর দুজন মিলে বাজার করতে গেলাম। কিছু বাজার করে বাসায় আসলাম, কারণ কাছে তেমন টাকা পয়সা নাই। যেটা আছে সেটা দিয়ে এই মাস চলতে হবে। বাজার করে বাসার দিকে রওনা দিলাম। আগে টাকা কি বুঝতাম না। যখন যেটা আব্বু ভাইয়াকে বলতাম সেটা এনে দিত, ইচ্ছে মতো টাকা নিতাম। কিন্তু এখন বুঝতে পারছি টাকা কি জিনিস। ইউরোপ অঞ্চলের মানুষ ঠিকই বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। কথাটির মানে আজ বুঝতে পারছি তারা কেন এই কথাটি বলে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। মাঝে মধ্যে নিজেকে পাগল মনে হয়, একাই সবসময় বকবক করি, কিন্তু সামনের মানুষটা কিছুই বলে না। কত ভালোবাসি পাগলিটাকে। বিয়ের আগে করো পাগলামি করতাম, কিন্তু এখন সেটার কিছুই হয় না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না হওয়াটাই ভালো ছিল। সেদিন যদি আমি জান্নাতের সাথে ওর ফ্রেন্ডের বাসায় না যেতাম তাহলে হয়তো এসবের কিছুই হতো না। রাতে দুজন খাবার খেয়ে নিলাম। আগামীকাল অফিস, তাই প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে লাগলাম। জান্নাত, আমরা কি ব্যাগ এনেছিলাম? হুম। তুমি এনেছিলে? হুম। ও, এখানে টাকা আছে। তুমি এত টাকা পেলে কোথায়? ভাবি দিয়েছে। আগে বলনি কেন আমায়? জান্নাত কথাটির উত্তর না বাথরুম চলে গেল। বুঝি না এই মেয়ের মাথায় মাঝে মাঝে ভূত চাপে নাকি।
মনের ইচ্ছা অনুযায়ী উত্তর দিবে। সেসব ভেবে লাভ নাই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত পাশে নেই। মাথায় চিন্তা ঢুকে গেল, এই মেয়ে আবার গেল কোথায়? বাথরুমে দেখলাম নাই। জান্নাত, জান্নাত, কিন্তু কোনো উত্তর আসলো না। হঠাৎ রান্নাঘরের কথা মনে পড়ল। দৌড়ে রান্নাঘরে গেলাম। সেখানে যেতেই মনে শান্তির বাতাস বয়ে গেল। জান্নাত আমাকে দেখেও কিছু না বলে রান্না করতে লাগলো। তুমি এত সকালে এখানে কেন? জান্নাত কিছু না বলে রান্না করতে লাগলো। এদিকে আসো। কিন্তু জান্নাত এখনো কিছু বলছে না। রান্না করতে আসবে আমাকে একবার বলে আসতে পারলে না? আর তুমি তো আমার সাথে কথা বলে বন্ধ করে দিয়েছ। এদিকে আমার দিকে তাকাও। আমি কি কোনো ভুল করেছি? সেদিন তো আমার কোনো দোষ ছিল না। তারপরেও আব্বু আমাকে শাস্তি দিয়েছে। কিন্তু তুমি তো জানো আমি কোনো দোষ করিনি। তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? রান্না করতে হবে। বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। সেখানে আমিও দাঁড়িয়ে না থেকে বাথরুমে এসে গোসল করে রেডি হতে লাগলাম। একটু পর জান্নাত খাওয়ার জন্য ডেকে গেল। সকালে নাস্তা করে অফিসের জন্য রওনা দিলাম। বাসা থেকে অফিসের দূরত্ব অনেকটা পথ। রিক্সা করে নিলে প্রায় 30 মিনিট সময় লাগে। তাই অফিসে আসার জন্য রিক্সা নিলাম। অফিসে আসার পর পিয়নের সাহায্যে প্রথমেই আতিক ভাইয়ের কেবিনে চলে গেলাম। ভাই আসবো? আরে নিলয়, আয় আয়। এরপর থেকে আর পারমিশন নিতে হবে না। নীলের মতো আমাকেও নিজের ভাই মনে করবে। জি। এখন বল। আমার কেবিন আর কাজটা বুঝিয়ে নিতে তোমার কাছে এসেছি। ঠিক আছে, চল। তারপর আতিক ভাই আমাকে সাথে নিয়ে আমার কেবিনের কাজটা বুঝিয়ে দিল। সাথে কিছু অফিসের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কাজ সম্পর্কে কিছুটা ধারণা আছে। কিছুটা বলে ভুল হবে, অনেকটাই আছে। আগে মাঝে মাঝেই ভাইয়ার সাথে অফিসে যেতাম। সে যাই হোক, অফিসের কাজে মন দিলাম। অনেকক্ষণ ধরে কাজ করছি। হাতের কাজ প্রায় শেষ। কারণ আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। হঠাৎ জান্নাতের কথা মনে পড়ল। মেয়েটা কি করছে না করছে কিছুই জানি না। কল দিব সেটাও সম্ভব না, কারণ বাসা থেকে বের হয়ে আসার পরপরই ফোনের সিম ফেলে দিচ্ছে। নতুন করে আর সিম কেনা হয়নি। ভাই আসবো? আই। আসলে হাতে তেমন কাজ নেই। বাসে যাবি? ঠিক আছে, আর সাবধানে যাবি। ঠিক আছে ভাই, আসি তাহলে। অফিস থেকে বের হয়ে মার্কেটে গেলাম। সেখান থেকে 2টো নতুন সিম কিনে বাসায় আসলাম। বাসার কলিং বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল। হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। রুমে এসে বললাম, খুব বোরিং হচ্ছিল তাই না? না। তাহলে কলিং বেল বাজাতেই খুলে দিলে যে? এমনি। ও, খেতে আসো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে একসাথে নাস্তা করে অফিসে রওনা দিলাম। মাঝে মাঝে নিজেই নিজেকে প্রশ্ন করি, মেয়েটা বাসায় একা একা হয়তো খারাপ লাগে, কিন্তু আমারই বা কী করার আছে? যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। এসব ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। হাতের কাজ শেষ করে লাঞ্চের সময় জান্নাতকে কল দিলাম। বলতে ভুলে গেছি, গতকাল যে 2টো নতুন সিম কিনে নিয়েছিলাম সেটা আমার আর জান্নাতের ফোনে লাগিয়েছি। আর আমার যে আগের সিমটা ছিল সেটা ডিজেবল করে দিছি। কয়েকবার রিং হওয়ার পর জান্নাত কল ধরলো। এত সময় কোথায় ছিলা? রান্নাঘরে। দুপুরে খাওনি? না। এখন খেয়ে নাও। আর কিছু না বলে কেটে দিয়ে টিফিন নিয়ে লাঞ্চ রুমে গেলাম। মাঝে মধ্যে মনটা চায় জান্নাতকে পাবনা মেন্টাল হাসপাতালে রেখে আসি। সব সময় চুপ থাকে। এতদিন যদি কারো বিয়ে হতো তাহলে হয়তো বাচ্চার বাপ হয়ে যেত। কিন্তু জান্নাতকে এখন অবধি কাছেই পেলাম না। বাবা হওয়া তো অনেক দূরের কথা। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আর এদিকে জান্নাত ঠিক আগের মতোই আছে। অফিসে বসে কাজ করছি, ঠিক সেই সময় আরোহী এসে বলল স্যার নাকি আমাকে তার কেবিনে ডাকছেন। তাই আর বসে না থেকে স্যারের কেবিনে গেলাম। কি খবর নিলয়? এই তো ভাই ভালো। হাতের কাজের কি খবর? আর একটু আছে। আগামীকাল থেকে আব্বু অফিসে আসবে, তাই তোকে বলে রাখলাম। তুমি কোথায় যাবে? তোর ভাবিকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাব কিছুদিনের জন্য। হানিমুনের কথা বললেই পারো। কিন্তু ভাইয়া 3 দিন পর তো একটা মিটিং আছে অন্য একটা কোম্পানির সাথে। সেটা আমার থেকে আব্বু অনেক ভালো বুঝবে, কারণ তিনিই এটা ঠিক করেছিলেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। এই কয়েকদিন সাবধানে থাকিস। ভাই মাঝে মাঝে মনে হয় তুমি নীল ভাই। কেন, আমি কি তোর ভাই না? তাই না হলে কি এত বড় উপকার করতেন? বাসের কথা খুব মনে পড়ে, তাই না? মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন নিজের কেবিনে যা। ঠিক আছে ভাই। সেখানে আর না থেকে সোজা কেবিনে আসলাম। সত্যি বলতে সব সময় বাসার কথা মনে পড়ে।
আব্বু আম্মু ভাইয়া ভাবি কেমন আছে সেটা জানতে ইচ্ছে করে, তার থেকেও বেশি তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু পারছি না। মাঝে মাঝে আব্বুর প্রতি অনেক রাগ হয়। কেন এমনটা করলো? আব্বু তো আমাকে খুব ভালোবাসতো, তাহলে কেন আমার কথাটা শুনলো না? এসব ভাবছি, এমন সময় কারো ডাকে ঘোর ভাঙলো। তাকিয়ে দেখলাম আরোহী আর রুবেল দাঁড়িয়ে আছে। কি এত ভাবছেন লিজেন ভাই? তেমন কিছুই না। চাইলে বলতে পারেন। সেরকম কিছু না। তা মিস্টার লিজেন্ড সাহেব, ভাবি কেমন আছে? সেটা তো তিনিই ভালো বলতে পারবেন। মানে ঠিক বুঝলাম না। মানে ভালো আছেন। লাঞ্চ করেছেন? না। করবেন না? সেটা তো করতেই হবে, তাই না? আর ভাই, আপনার সাথে কিছু কথা ছিল, পার্সোনাল। আপনার আবার পার্সোনাল কথাও থাকে? কেন থাকতে পারবে না বুঝে? আপনি যে রসিক মানুষ। ঠিক আছে, শুনবো। ওই, আপনারা কি যাবেন নাকি আমি চলে যাব? আমার কিন্তু প্রচুর ক্ষুধা পেয়েছে। চলো। তাদের সাথে লাঞ্চ রুমে যাওয়ার সময় জান্নাতকে কল দিয়ে লাঞ্চ করার কথা বললাম। তারপর সবাই মিলে লাঞ্চ সেরে নিলাম। কেবিনে আসতে যাব, তখন রুবেল বলল, ভাই আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলেন। কিন্তু আরোহী? আমি থাকলে আপনার কথা কি আগুন লাগবে যে আমি থাকলে বলবেন না? আপনি থাকলে আগুন না, অন্য কিছু করবেন। থাক, লাগবে না আমার, আমি গেলাম। আর লিজেন্ড সাহেব, ওনাকে একটু জ্ঞান দিয়েন। আচ্ছা। আরোহী চলে যাওয়ার পরপরই রুবেল বলল, ভাই বাসা থেকে বিয়ের প্রেসার দিচ্ছে। তো করে নেন, আপনি কি মেয়ে নাকি? কিন্তু ভাই আমি তো একজনকে অনেক আগে থেকেই পছন্দ করি। তাহলে তার কথা বাসায় বলেন। মেয়েটা তো আমাকে পছন্দ করে না। তো সেখানে আমি কি করতে পারি? আপনি মেয়েটাকে বলে দিবেন। পাগল নাকি? চিনি না জানি না একটা মেয়েকে সব বলবো? পরে আপনার জায়গায় আমাকে মার খেতে হবে। আরে নিলয় ভাই, আপনি মেয়েটাকে চিনেন। আমি চিনি। হ্যাঁ ভাই চেনেন। কে সে? আরোহী। এই ভাই, তোর মাথা ঠিক আছে তো? আমি যদি আরোহীকে এসব বলি তো তোকে তো পিটাবে, সাথে আমাকেও পিটাবে। ভাই আপনি লিজেন্ড হয়ে এমন কথা বলছেন কি করে? রাখেন আপনার লিজেন্ড। ভাই প্লিজ কথাটা রাখেন। আমি পারবো না। ভাই দয়া করে এমন করবেন না। অনেক জোরাজোরির পর রাজি হলাম। তারপরেও ভয় হচ্ছে যদি রাজি না হয় আমাকে কিছু একটা বলে, তাহলে আমি শেষ। অফিস টাইম শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি এদের ব্যাপারে। অফিসে তেমন কারোর সাথে কথা বলি না, কয়েকজনের সাথে বলি। আর তাদের মধ্যে রুবেল আর আরোহীর সাথে বেশি কথা বলি। আর ওরা যে লিজেন্ড বলল, সেটার কারণ হচ্ছে অফিসের কাজ সম্পর্কে অনেকটাই বেশি বুঝি। কারণটা আগেই বলেছি, আমিও মাঝে মাঝে অফিসে গিয়ে সব কাজ দেখতাম, যার ফলস্বরূপ এখন লিজেন্ড উপাধি পেয়েছি। এই কয়েকদিনে আতিক ভাইও আমার কাজ দেখে অনেক খুশি হয়েছেন। তাই তো 3 দিন পর যে মিটিংটা আছে সেটার জন্য 4 জন মেম্বারদের মধ্যে আমাকে চিপ করা হয়েছে। কথা বলতে বলতে বাসায় চলে আসছি। কলিং বাজালাম কিন্তু খুলছে না। আরও কয়েকবার বাজানোর পরেও যখন জান্নাত খুলছিল না, তাই আমার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে আসলাম। দরজা লক দিয়ে বেডরুমে এসে দেখি জান্নাত গভীর ঘুমে মগ্ন, তাই হয়তো শব্দ শুনতে পাইনি। জান্নাতকে দেখে ফিক করে হেসে দিলাম। যেই মেয়েটা 1 বছর আগে থাপ্পড় আর বকা দিয়ে আমাকে পাগল করে দিত, আজ সেই মেয়ে চুপ থেকে আমাকে নতুন করে পাগল করে দিচ্ছে। না তো কিছু বলতে পারছি আর না তো সহ্য করতে, কিন্তু তারপরও ম্যানেজ করতে হচ্ছে। কারণ আমার পুরো বিশ্বাস আছে জান্নাত একদিন ঠিকই আগের মতো কথা বলবে। হয়তো কিছুদিন দেরি হবে। জান্নাতের এমন মায়াভরা মুখ কিছুক্ষণ দেখার পর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম ঘুম থেকে উঠে পড়ছে। আমাকে দেখে অনেকটা অবাক হয়েছে, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ওর এমন চেহারা দেখে আমিই বললাম, অবাক হবার কিছুই নেই, তুমি ঘুমেছিলে। তাই আমার কাছে থাকা চাবি দিয়ে বাসার দরজা খুলেছি। ও ঘুম কি হয়েছে? হ্যাঁ। গুড। পাশের বাসার ওই চাচ্চু আর তার এসেছিল। কি বলল? আপনার কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসা করলো? এমনি টুকটাক। ঠিক আছে, আমি পরে দেখা করে নিব। শুনুন। হ্যাঁ বলো। না কিছু না। কি বলো? কিছু না। বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু যদি বলার মতো কথা হয়ে থাকে তাহলে বলতে পারো। তেমন কিছু না। ওকে বলতে হবে না। বাসায় একটু রেস্ট নেওয়ার পর বাইরে চলে এলাম। বাইরে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় আসবো, এমন সময় চাচ্চুর সাথে দেখা। আসসালামু আলাইকুম চাচ্চু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচ্চু, ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। চাচ্চু, জান্নাত বলল বাসায় গিয়েছিলেন। চলো যেতে যেতে বলি। জি।
বাসায় কারোর সাথে কথা হয় না? না চাচ্চু। আল্লাহ পাক জানে তোমার বাবা কার কথা শুনে তোমাকে এত দূরে রেখেছে। তবে কোনো মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো। জি। আর তন্নির পড়াশোনার কি খবর? তন্নি হলো চাচ্চুর ছোট মেয়ে, ক্লাস 3-তে পড়ে। এই তো ভালো। চাচ্চুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। জান্নাত আমার ঘড়িটা কোথায়? জান্নাত কোনো উত্তর না দিয়ে ড্রয়ার থেকে ঘড়িটা বের করে দিল। ধন্যবাদ বউ। জান্নাত কিছু না বলে চোখ রাঙিয়ে চলে গেল। মনে হয় রেগে গেছে। এতদিন পর মেয়েটা রাগ দেখালো। জান্নাতের এমন চেহারা দেখে অনেকটা হাসি পাচ্ছে। তারপর দুজন মিলে নাস্তা করে অফিসের দিকে রওনা দিলাম। আজ অফিসের মিটিং আছে। আর এই 2 দিন আতিক ভাইয়ের আব্বু মানে আঙ্কেল অনেক ভালোবেসে ফেলছে। মানে কাজের জন্য অনেক প্রশংসা করে এবং আমার কাজকে অনেক ভালোবাসে। অফিসে এসে আঙ্কেলের কাছে গেলাম। স্যার আসবো? আর একবার যদি স্যার বলো তাহলে এখনই তোমাকে অফিস থেকে বের করে দিব। হা হা হা, ঠিক আছে, আর বলবো না। মনে থাকে যেন। জি থাকবে। একটু পর মিটিং, তুমি বরং এটা নিয়ে যাও। জি। আঙ্কেলের সাথে আর কোনো কথা না বাড়িয়ে নিজের কেবিনে এসে নোটটা দেখতে লাগলাম। কিছু সময় পর পিয়ন মিটিং রুমে যেতে বলল, তাই নোটটা নিয়ে রুমে গেলাম। প্রায় 1:30 মিনিট, প্রায় 1.5 ঘন্টা পর মিটিং শেষ হলো। ক্লায়েন্টগুলো আমার বক্তব্য দেখে অনেক খুশি হয়ে প্রশংসা করলো। আঙ্কেলের দিকে তাকাতেই দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর একে একে সকল ক্লায়েন্ট চলে গেল। আমিও বাইরে আসতে যাব এমন সময় আঙ্কেল আমাকে দাঁড়াতে বলল। জি আঙ্কেল বলুন। আমার মনে হচ্ছে তুমি এই কাজের জন্য পারফেক্ট নও। মানে? যেটা বললাম সেটাই, তোমাকে এই কাজের জন্য আমাদের অফিসে রাখবো না। কিন্তু আঙ্কেল আমার অপরাধটা কি? তোমার অপরাধ একটাই, তুমি অনেক লিজেন্ড। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি কাল থেকে অফিসের সিডি পদে জয়েন করবা। আঙ্কেলের কথা শুনে চোখে জল চলে এলো। আরে পাগল, কান্না করছো কেন? আমি জানি তুমি এই অফিসকে অনেক কিছু দিতে পারবে, তাই আমি তোমাকে এই পদ দিচ্ছি। আঙ্কেল আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব। পাগল, ধন্যবাদ দিতে হবে না। আগামীকাল থেকে তুমি সবার স্যার, মনে রেখো। এরপর থেকে মাথার উপর অনেক বড় দায়িত্ব। জি। এখন আমার সাথে চলো। কোথায় আঙ্কেল? তোমার নতুন ফ্ল্যাট দেখাতে। মানে? অফিসের স্যার কি এখনো বাসা ভাড়ায় থাকবে নাকি? চলো এখন। তারপর আঙ্কেলের সাথে গিয়ে একটা ফ্ল্যাট দেখে এসে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে ভাবলাম জান্নাতকে আজ কিছু বলবো না, কাল সারপ্রাইজ দিব। বাসায় আসার পর জানি তুমি কিছু বলতে চাইছো। হুম। কি বলতে চাইছো সেটাও জানি। অফিসের মিটিং ছিল তাই মিটিং শেষ করে চলে আসছি। ও জান্নাত আই লাভ ইউ। জান্নাতের মুখ থেকে কি বের হবে সেটার জন্য অপেক্ষা করতে লাগলাম। কি হলো? হ্যাঁ। কথাটার উত্তর না দিলা কিন্তু আগের মতো থাপ্পড় দাও। তোমাকে এমন দেখতে আমার একদম ভালো লাগে না। জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর বসে পড়লাম। কিছু সময় বসে থাকার পর বাথরুমে গেলাম। বাথরুম থেকে ফিরে এসে দেখলাম জান্নাত ফোন হাতে দাঁড়িয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে। দাঁড়িয়ে থেকে কি ভাবছো? কিছু না। হাতে ফোন কেন? কিছু না। বলে ফোনটা আমাকে দিল। কেউ কল দিয়েছে? হ্যাঁ। কি বলল? জানি না। আর কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল। যা বাবা, আমি আবার কি করলাম? ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখলাম আরোহী কল দিয়েছিল, তাই ওকে কল ব্যাক করলাম। হ্যাঁ বলুন। লিজেন্ড স্যার আমাদের মিষ্টি না খাইয়েই চলে গেলেন যে। কি বলছেন এসব? আর কিসের মিষ্টি? বারে, আপনি প্রমোশন পেয়ে আমাদের সবার স্যার হয়ে গেলেন, আর এখন বলছেন কিসের মিষ্টি? ও সময় হলে ঠিকই পাবেন। তো স্যার কালকে দেখা হচ্ছে? না, কাল একটু কাজ আছে। ঠিক আছে। আর ভাবি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। আমি জানি, তারপরেও বলার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এখন রাখছি। বাই। কথা বলা শেষ করে পিছনে ঘুরতেই দেখলাম জান্নাত আমাকে অপরাধীর চোখে দাঁড়িয়ে আছে, সাথে কিছুটা ক্ষিপ্ত রাগী চোখ নিয়ে। জান্নাতের এমন চেহারা কখনো দেখিনি, বিয়ের আগেও না। তবে রাগী চেহারাটাই আমার কাছে ভালো লাগছে, কারণ রাখতে রাখতে একসময় আমাকে খুব বকা দিবে। আর আমি সেই দিনের জন্যই অপেক্ষা করে আছি, কবে সেই দিন আমার জীবনে সুখ বয়ে আনবে। তা বউ, এভাবে রেগে আছো কেন? আপনার চা। তোমাকে কিন্তু হেব্বি লাগছে, সাথে তোমার ওই কপালে ভাঁজ পড়ে থাকাতে আর একটু বেশি মায়াবী লাগছে। চা নেবেন কি? কখনো তো খাইয়েও দিতে পারো। জান্নাত চা রেখে চলে গেল। মনে হচ্ছে মেয়েটা ভালোই রেগে গেছে। চাটা শেষ করে বাইরে এলাম, কারণ 2-1 জনের সাথে দেখা করতে হবে।
বাসার বাইরে আসার পর প্রথমে বাসার মালিকের কাছে গেলাম, কারণ কাল বাসা ছেড়ে দিচ্ছি, সেটা ওনাকে বলতে হবে, আর বাসার ভাড়াটাও পরিশোধ করতে হবে। কলিং বেল বাজাতেই দুর্জয় দরজা খুলে দিল। নিলয় ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি আমিও ভালো। আসুন ভিতরে আসুন। দুর্জয়, তোমার আব্বু কোথায়? রুমেই আছে, আপনি এখানে বসেন, আমি ওনাকে ডেকে আনছি। ঠিক আছে। একটু পর বাসার মালিক আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা কি মনে করে বাবা? আসলে আঙ্কেল, কাল থেকে আমি বাসা ছেড়ে দিচ্ছি। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না আঙ্কেল, অফিস থেকে আলাদাভাবে একটা ফ্ল্যাট দিচ্ছে, সেখানেই থাকতে হবে। ওহো। আঙ্কেল, এই মাসে ভাড়াটা। সে কি, এখনো তো মাস শেষ হয়নি, আর কিছুদিন আগেই তো ভাড়া দিলে। আঙ্কেল, আজ মাসের 18 তারিখ। তারপরও বাবা এটা কেমন দেখায়? ঠিক আছে আঙ্কেল, মনে করুন আপনার ছেলে টাকাগুলো দিচ্ছে, এবার তো নিন। আঙ্কেলকে অনেকটা জোর করে টাকাটা দিলাম। অন্য সব বাসার মালিকের থেকে এই মানুষটা একেবারে ভিন্ন, অল্পতেই সবাইকে আপন করে নিতেই ভালোবাসে। আঙ্কেলকে বিদায় দিয়ে বাসায় আসলাম। রাতে দুজনে ডিনার শেষ করে চাচুদের ফ্ল্যাটে গেলাম। প্রথমে ভাবলাম জান্নাতকে নিব না, পরক্ষণে কিছু একটা ভেবে জান্নাতকে সাথে নিয়ে চাচুর বাসায় গেলাম। চাচু কেমন আছো? আরে নিলয় যে, ভালো আছি। এসো ভিতরে আসো, তারপর কথা বলি। জি। বসো। জান্নাত মা, তুমিও বসো। চাচু, জান্নাত বরং ভিতরে গিয়ে কথা বলুক, আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে। তারপর চাচি এসে জান্নাতকে রুমে নিয়ে গেল। এখন বলো। চাচু, আগামীকাল বাসা ছেড়ে দিচ্ছি। কেন? চাচুকে সব খুলে বললাম, তাই আর এই বাসায় থাকা হচ্ছে না। ঠিক আছে, সাবধানে থেকো তাহলে। জি, দোয়া করবেন। চাচুর সাথে আরো কিছু সময় কথা বলে জান্নাতকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত, তোমার জামা কাপড় গুছিয়ে নাও। কেন? এই বাসায় আর থাকা হবে না তাই। জান্নাত আর কিছু না বলে জামা কাপড় প্যাক করে নিল। পরের দিন অফিসের প্যারা নেই, তাই আজ একটু বেশি ঘুমাইলাম। সকাল 9:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা সেরে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে আমি আর জান্নাত রওনা দিলাম। সাথে তেমন কিছু নেওয়া হয়নি, শুধু প্রয়োজনীয় জিনিসপত্র আর দুজনের জামা কাপড়। এই কয়েকদিনে বাসাটা সুন্দর করে সাজাতে যে সকল আসবাবপত্র দরকার ছিল সেগুলোর অনেকটাই কিনতে সক্ষম হয়েছিলাম ভাবির দেয়া টাকা থেকে। আর না হলে বুঝতেই পারছেন আমার কি হাল হতো। সে যাই হোক, সেসব আগেই নিলাম না। আগে জান্নাতকে বাসায় রাখবো, তারপর আমি নিজেই গাড়ি করে নিতে পারবো। পাগলিটাকে এত কষ্ট দিব না। যত যাই হোক, একটা মাত্র বউ। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই জান্নাতের চোখ বেঁধে দিলাম। আমার এমন কাজ দেখে জান্নাত অনেকটা অবাক আর বিরক্তিবোধ ফিল করছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কথা অনুযায়ী তাকে তো সারপ্রাইজ দিতেই হবে, কারণ আগেই আপনাদের কথা দিছি জান্নাতকে আমি সারপ্রাইজ দিব। জান্নাতকে নিয়ে ফ্ল্যাটটার ভিতরে ঢুকলাম। আঙ্কেলের থেকে গতকালকেই চাবিটা রেখে দিয়েছিলাম। ভিতরে ঢোকার পর জান্নাতের চোখের বাঁধনটা খুলে দিয়ে বললাম, বাসাটা কেমন? জান্নাত কিছু না বলে চারপাশ দেখতে লাগলো। কি হলো, কথা বলছো না কেন? বাসা পছন্দ হয়নি তোমার? হয়েছে, কিন্তু। হ্যাঁ বলো, কিন্তু কি? কিছু না। ঠিক আছে, আমি পাগলের মতো বলছি। অফিসের মিটিং ছিল সেদিন, আর সেদিন মিটিংটায় কথাগুলো সুন্দর করে উপস্থাপন করায় অফিসের বস প্রমোশন দিয়ে অফিসের সিডি পদে অন্তর্ভুক্ত করে। সেই হিসাবে অফিসের বস এই ফ্ল্যাট আর গাড়ি উপহার দিয়েছে। জান্নাত কথাগুলো একাধারে শুনছিল। ওর চোখ দেখে ঠিক বুঝতে পারছি চোখের কোণে আনন্দের জল চলে আসছে, যেটা যখন তখন বের হয়ে আসতে পারে। ওয়াশরুম কোথায়? উপরে কেন? চোখে কিছু একটা পড়ছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই জান্নাত একটা ব্যাগ হাতে নিয়ে উপরে চলে গেল। পাগলি একটা। আমি জানি জান্নাত এখন আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু সেটা প্রকাশ করে না। কেন করে না সেটার কারণ আমার জানা নেই। সেখানে আর দাঁড়িয়ে না থেকে আমিও অন্য ব্যাগগুলো নিয়ে উপরের বেডরুমে চলে আসলাম। কিছু সময় পর জান্নাত ফ্রেশ হয়ে আসার পর আমি বাথরুমে হতে গেলাম। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। বাথরুম থেকে বের হয়ে দেখলাম জান্নাত রুমে নেই। ড্রেস পরে রুমের বাইরে এসে দেখলাম জান্নাত নিচে এসে
বাসাটা ঘুরে ঘুরে দেখছে। এই যে বউটা, আজ কি রান্না করতে পারবেন? জান্নাত নিজ থেকে হ্যাঁ সূচক উত্তর দিল। চলো বাজার থেকে ঘুরে আসি। জি। জান্নাতকে সাথে নিয়ে টুকটাক বাজার করে বাসায় এলাম। জান্নাতকে সাথে নিয়ে বাসায় আসার পর বললাম, আমার একটু বাইরে যেতে হবে। ওকে। তুমি বাসায় থাকো, আমি কিছু সময় পর এসে যাব। ওকে। আর কোনো কথা না বলে জান্নাতকে রেখে আগের বাসাটাই গেলাম, কারণ সেখান থেকে জিনিসপত্র আনতে হবে। বাসায় এসে আমি আর চাচ্চু মিলে সবগুলো জিনিসপত্র নিয়ে গাড়িতে তুললাম। তারপর চাচ্চু এবং তার পরিবারকে শেষবারের মতো বিদায় দিয়ে বাসায় চলে এলাম। একে একে সবগুলো বাসায় এনে সোফার উপর বসে রেস্ট নিতে লাগলাম। এমন সময় জান্নাত এলো। কিছু বলবা বউ? আরে বউ, রাগ করছো কেন? আমাকে বউ বলবেন না। বউকে বউ বলবো না তো মামাতো বোন বলবো নাকি? যেটা খুশি বলেন, আমি গেলাম। যা বাবা, এইটুকুতেই রেগে গেল? আর কিছু বললো না? আগে হলে তো কষে দুটো থাপ্পড় বসিয়ে দিত। সেই কলেজের দিনগুলোর কথা মনে করতেই আনমনে হেসে দিলাম। তারপর দুজন মিলে লাঞ্চটা করে নিলাম। এভাবে কিছুদিন চলে গেল। নতুন বাসা, তার উপর অনেক বড়, তাই সব কিছু গোছাতে একটু সময় লেগে গেল। এর মধ্যে আর অফিসে যাওয়া হয়নি। ভাবছি আগামীকাল অফিসে যাব, তাই আতিক ভাইকে কল দিলাম। আর হ্যাঁ, এখন আর আঙ্কেল অফিসে আসে না, কারণ আতিক ভাই দেশে ফিরেছে। হ্যাঁ নিলয়, বল কি হয়েছে? ভাই, ভাবছি আগামীকাল থেকে অফিসে যাব। বাসা গোছানো হয়ে গেছে নাকি? অনেকটাই শেষ, যেটুকু আছে সেটা জান্নাত সামলে নিতে পারবে। ঠিক আছে, কাল তাহলে অফিসে আয়, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, রাখছি এখন। বাই। সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন বাসাটা অনেক বড়, তাই হয়তো তুমি বোরিং হবে, সেটার জন্য আগে থেকেই সরি। আর কিছু দরকার হলে কল দিও, আর যদি কল দিতে লজ্জা পাও তাহলে মেসেজ দিও। জান্নাত, তোমার বাসায় কি কল দিছিলা? না। আমার বাসায়? না। তোমার ইচ্ছা হলে দিতে পারো। এখন আসি, সাবধানে থেকো। বাই। জান্নাতের থেকে বিদায় নিয়ে গাড়ি করে অফিসে এলাম। অফিসে ঢুকতেই পুরো টাসকি খেলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে অফিসটা। আরও ভিতরে যেতেই আতিক ভাই প্রথমে বলল, অভিনন্দন আমাদের নতুন সিডি স্যারকে। ভাই, লজ্জা দিচ্ছেন? লজ্জা দিব কেন? তারপর একে একে সবাই অভিনন্দন দিল। সবার সাথে কথা বলে আতিক ভাই আমাকে আমার নতুন কেবিনে বসিয়ে দিয়ে বলল, আজ থেকে তোর উপর আর একটু বেশি দায়িত্ব পড়বে, আশা করে তুই সেটা পালন করতে পারবে। ইনশাল্লাহ। আর ভাই, দোয়া করো আমার জন্য। সেটা বলতে হবে না, এখন আসি রে। ঠিক আছে। আতিক ভাই চলে যাওয়ার পর আনমনে ভাবতে লাগলাম, কতটা ভালোবাসলে মানুষ এমনটা করতে পারে। সাধারণ কর্মচারী থেকে আজ অফিসের সিডি। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় আসলাম। ভাবছি জান্নাতকে নিয়ে এখন কোথায় ঘুরতে গেলে কেমন হয়। একদিন অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে বিকেলবেলা জান্নাতকে নিয়ে ঘুরতে গেলে মন্দ হবে না। বিয়ের পর থেকে মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। বিয়ের পর থেকে এক জায়গা থেকে অন্য জায়গা শুধুমাত্র দৌড়াতে হচ্ছে। তাই মনে মনে ঠিক করলাম, পরশু জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে বের হব। জান্নাতকে সাথে নিয়ে ঘুরতে যাব, তাই আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। জান্নাত, রেডি হও, ঘুরতে যাব। কেন? তোমাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি, তাই আজ ঘুরতে যাব। জান্নাত কিছু না বলে রেডি হতে গেল। আমি আগে থেকে রেডি হয়েই নিচে চলে এলাম। নিচে বসে আছি, হঠাৎ রুবেলের কথা মনে পড়তেই আরোহীকে কল দিলাম। হ্যালো আরোহী। হ্যাঁ বলুন। এই, আমাকে আপনি করে বলা বাদ দাও তো। আপনি এখন স্যার, আর স্যারকে তুমি করে বলতে নেই, জানেন না? সেটা অফিসে, এখন আমরা বন্ধু তো। ঠিক আছে বলো। আসলে রুবেল তোমাকে পছন্দ করে। পছন্দ করতেই পারে, এতে বলার কি আছে? তোমাকে বিয়ে করতে চাই সে। কাকে বিয়ে করবে? তোমাকে। আমাকে বিয়ে করে রুবেল কখনোই সুখী হতে পারবে না। কেন হতে পারবে না? সেসব অনেক কথা, আর রুবেলকে বারণ করে দিও যেন এসব নিয়ে আর সে কিছু না ভাবে। ওকে না বললে আমাকে তো বলতে পারো। তোমরা হয়তো জানো না, আমার পরিবার বলতে আমি আর আমার ছোট বোন একটা আছে।
অনেক আগে আব্বু আম্মু মারা গেছে, তখন থেকে ছোট বোনটার দায়িত্ব আমার কাঁধে। আমি কখনো আমার বোনকে ছেড়ে যেতে পারবো না। তো এটা নিয়ে রুবেলের সাথে কথা বললেই তো সব ঠিক হয়ে যাবে। হবে না, কেন? কারণ কোনো পরিবার চাইবে না। ছেলের বউয়ের বাসার কাউকে পরিবারের সদস্য তারা বানাবে না, হোক সেটা যে কেউ। ঠিক আছে, আমি রুবেলের সাথে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে। এখন রাখছি, বাই। বাই। আরোহীর সাথে কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম। বসে থেকে ফোন টিপছি, হঠাৎ উপরের দিকে তাকাতেই পুরাই টাসকি খেলাম। হ্যাঁ, জান্নাত উপর থেকে নিচে নামছে। নীল শাড়ি, হাতে কয়েক প্রকার চুড়ি, কপালে নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, মনে হচ্ছে ময়দাটাও নিছে। জান্নাতকে এমন সাজে দেখে যে কেউ ফিদা হয়ে যাবে, আর আমি তো সেই আগে থেকেই ফিদা হয়েই আছি। বাসায় পড়ি আসলো কোথা থেকে? মানে তোমাকে একদম পরীর মতো লাগছে। ও, তবে মুখে ওইসব আটা ময়দা না মাখলেও পারতে। জান্নাত কিছু না বলে রাগী চেহারা নিয়ে চুপ করে গেল। ভাবলাম রাগলে কিছু একটা বলবে, কিন্তু না, উল্টো চুপ হয়ে গেল। অনেকেই জানে অনুভূতি প্রকাশের আরেক নাম নীল শাড়ি। জান্নাতকে এমন সাজে কখনো দেখিনি। এখন যাওয়া যাক। না। কেন? ওয়েট। বলে দৌড়ে রুমে চলে গেল। এই মেয়ের আবার কি হলো? আটা ময়দা ধুতে গেল নাকি? এই মেয়ে যে জেদি, মুখ ধুতেও ভাববে না। হঠাৎ জান্নাত উপর থেকে নিচে নামলো। মুখের দিকে তাকাতে দেখলাম মুখ ধোয়নি। কিছু বলবো তার আগে জান্নাত বলল, এটা পড়লে খুশি হব। কি আছে এটাতে? আনমনে ব্যাগটা খুলতেই দেখলাম একটা নীল কালারের পাঞ্জাবি। জান্নাতের এমন কাজ দেখে একটু নয়, অনেক অবাক হলাম। এটা তুমি কোথায় পেলে? অনলাইনে অর্ডার করেছিলাম। স্বামী বলে মেনে নিছো, নিয়ে থাকলে বলো, স্বামীর অধিকারটুকু অন্তত আদায় করি। জান্নাত চোখ রাঙিয়ে তাকাতেই বুঝলাম মেয়েটা রেগে গেছে, তাই কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। হয়েছে, চলো এবার। জান্নাতকে নিয়ে গাড়িতে ওঠার পর ড্রাইভ করতে লাগলাম। বাসা থেকে একটু দূরেই সুন্দর একটা পার্ক আছে, তাই সেখানে রওনা দিলাম। এর মাঝে আর কোনো কথা হয়নি। পার্কে এসে গাড়ি রেখে জান্নাতকে সাথে নিয়ে হাঁটতে লাগলাম। আশেপাশে লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। কি ভাবছেন জান্নাতকে দেখে? একদম ভুল ধরেছেন। আসলে লোকজন আমাকে দেখে হাসতেছে, কারণ আমি একাই পাগলের মতো কথা বলছি আর জান্নাত চুপ করে আছে। ওনাদের এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে জান্নাত পূর্ণিমার রাতের চাঁদের মতো মিটমিট করে হাসছে। এত হাসার কিছু নেই। বউয়ের সামনে পাবলিক স্বামীকে পাগল বলছে, এতে তার সামান্যতম কোনো ভ্রুক্ষেপ নেই। আমি কি বলছি ওনাদের তাকিয়ে থাকতে? কিন্তু কারণটা তো তুমি। চলো ওদিকটাই গিয়ে বসি। জান্নাতকে সাথে নিয়ে একটা স্থানে বসলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ করে কারো কান্নার আওয়াজ কানে আসতেই দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। এই সন্ধ্যার সময় কে কান্না করে? তবে কান্নার আওয়াজটা মেয়েদের মতো। জান্নাত উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। কান্নার আওয়াজটাকে স্পষ্ট করে শুনলাম। তারপর যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে যেতেই দেখলাম একটা মেয়ে কান্না করছে। আনুমানিক বয়স 18 কিংবা 19 হবে। অন্ধকার নেমে আসছে, তাই চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। কিছু জিজ্ঞাসা করার আগেই জান্নাত বলল, এই মেয়ে, কাঁদছো কেন? মেয়েটা কিছু না বলে আমাদের দিকে তাকালো। কি হলো, কিছু বলছো না? তোমার নাম কি? অবন্তী। এখানে কেন তুমি? পালিয়ে আসছি। কেন? আজ আমার বিয়ে ছিল। তো বিয়ে থেকে পালালে কেন? কারণ ছেলেটা নেশাখোর এবং অনেক মেয়ের সাথে বাজে সম্পর্কে লিপ্ত। কিন্তু তুমি এভাবে এখানে বসে আছো কেন? তাহলে কোথায় যাব? তোমার কোনো আত্মীয়ের বাসায়। সবাই মিলে জোর করে বিয়ে দিচ্ছে। অবন্তী, আমাদের সাথে চলো। কোথায় যাব আমি? ভয় পেও না, তোমাকে তোমার বাসায় নিয়ে যাব না। আমাদের সাথেই চলো। এখানে তোমার একা থাকা ঠিক হবে না। মেয়েটা কিছু একটা ভাবার পর আমাদের সাথে আসতে রাজি হলো। তারপর তিনজনে মিলে বাসায় চলে এলাম। জান্নাত অবন্তীকে সাথে নিয়ে একটা রুমে গেল। একটু পর ওকে ফ্রেশ হয়ে জান্নাত অবন্তীকে নিয়ে আসলো। এখন শুরু থেকে সব বলো। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমার মা নাফিরা দেশে চলে যায়। তখন অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ তখন একমাত্র আমার মাই ছিল বেস্ট ফ্রেন্ড। সব কিছু তার সাথে শেয়ার করতাম। যখন আমি ক্লাস 9-এ উঠি তখন আমার বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু তার থেকে শুরু হয় আমার উপর অত্যাচার।
সারাদিন স্কুলে থাকার পর বাসায় এসে একটু বিশ্রাম অবধি নিতে পারতাম না। আমার সৎমা আমাকে বাসার সব ধরনের কাজ করাতো। কিছু বললে সেদিনের মতো থাপ্পড় খেয়ে দিনটা পার করতে হতো। সেদিন আর কোনো খাবার দিত না, তাই কিছু বলতাম না। আব্বুকে অনেক বলেছি, আমাকে এই মহিলাটা অনেক অত্যাচার করে। প্রথম প্রথম আব্বু আমার সৎমাকে বকা দিল, পরে পর আর কিছু বলেনি। তখন কিছু বললে আমাকে তিনি বকা দিতেন, তাই ভয়ে আব্বুকেও কিছু বলতাম না। অনেকবার আত্মহত্যার চেষ্টা করছে, কিন্তু করতে পারেনি। আত্মহত্যা যে মহাপাপ, সব মুখ বুজে সহ্য করতাম। কিছুদিন আগে আমার বিয়ে ঠিক হয়। জানতে পারি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার বাবা মোটামুটি অনেক টাকার মালিক। বাবার টাকার ফুটানির জন্য সব রকম নেশার মেতে থাকে। আর ভালো করে খোঁজ নিয়ে জানতে পারি অনেক মেয়ের সাথে। এটুকু বলতেই কান্না করে দিল। কান্না করো না, তোমাকে আর ওই সব কিছুই সহ্য করতে হবে না। কিন্তু তুমি কি করবে? কিছুই না। অবন্তী আজ থেকে এই বাসায় থাকবে। কিরে, থাকবে না? অবন্তী জান্নাতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জান্নাতের দিকে তাকাতেই দেখলাম জান্নাত নিজেও কান্না করছে। অবন্তী, আমার বোন হতে কি তোমার কোনো সমস্যা আছে? না। তাহলে তুমি আমার আজ থেকে বোন। আমাকে তুই করে বলতে পারো। ঠিক আছে, জান্নাত যাও, ওর ইচ্ছা মতো একটা রুমে নিয়ে যাও। আমি বেডরুমে গেলাম। হুম। জান্নাত ওকে নিয়ে রুম দেখাতে লাগলো, আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম।